আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে অসংখ্য শুভেচ্ছা আজকে ক্লাসে। আজকে হচ্ছে আমাদের গতদিন যে চ্যাপ্টারটা শুরু হয়েছিল অ্যাস্ট্রোনমি, এটা লাস্ট লেকচার এবং এই লেকচার দিয়ে হচ্ছে গিয়ে মোটামুটি আমাদের ফিজিক্স সেকেন্ড পেপারের একদম লাস্টের যে চ্যাপ্টারটা আছে সেটা শেষ হয়। আর একটা চ্যাপ্টার হয়তো তোমাদের বাকি থাকবে, সো তোমাদের সাথে মোটামুটি আছে আজকে আমার লাস্ট দেখা হওয়া আর কি। আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সাউন্ড ঠিকঠাক মতো শুনতে পারছো কিনা, স্ক্রিন ঠিকঠাক আছে কিনা আমাকে একটু টিচার ইনবক্সে জানাতে পারো। গতদিন আমরা হচ্ছে গিয়ে বেসিক যেই ফর্মুলাগুলো আমার দরকার, দুইটা বা তিনটার মতো, এই ফর্মুলাগুলো আমরা এই চ্যাপ্টার থেকে দেখেছি। আজকে আমরা এরকম একটা বা দুইটা ফর্মুলা দেখব। আজকে হচ্ছে আমরা একটু ওই যে শোয়ারচাইল্ড ব্যাসার্ধ বা শোয়ারচিল ব্যাসার্ধ যেটা, সেই ব্যাসার্ধটা নিয়ে একটু কথা বলবো। আর এর পাশাপাশি হচ্ছে একটু সৌর উজ্জ্বল বা সোলার ইন্টেন্সিটি, এটা নিয়ে একটু কথা বলতে হবে। তো চলো আমরা শুরু করি আমাদের 68 নাম্বার লেকচারটা। এই লেকচারের একদম শুরুতে আমাদের হচ্ছে গিয়ে কিছু এলিমেন্টস অফ দ্য ইউনিভার্স নিয়ে কথা বলা আছে। সো বেসিক এলিমেন্টস অফ দ্য ইউনিভার্সকে কিভাবে আমরা ডিফাইন করি এটা নিয়ে হচ্ছে একটু কথা দেখতে হবে। প্রথমে দেখো বলতে যাচ্ছে পার্মানেন্ট পার্টিকেল কোন জিনিস। তাহলে এখানে দেখো অনেকগুলো ডেফিনিশন দেওয়া আছে। ডেফিনিশন গুলা কিন্তু আমাদের ওই যে সিকিউ যখন অ্যান্সার করব সেই সিকিউর এ নাম্বার গুলা অ্যান্সার করতে সেগুলো হচ্ছে কি আমার কাজে লাগবে। তাহলে সেক্ষেত্রে পার্মানেন্ট পার্টিকেল কোনগুলা? দ্য পার্টিকেলস প্রেজেন্ট ইন দ্য স্ট্রাকচার অফ এন অ্যাটম দ্যাট আর এসেনশিয়াল ফর দ্য এক্সিস্টেন্স অফ দ্য অ্যাটম, তাদেরকে আমরা পার্মানেন্ট পার্টিকেল বলি। প্রোটনস, ইলেকট্রনস, নিউট্রনস, যে পার্টিকেল গুলা ছাড়া আমরা হচ্ছে অ্যাটমকে এক্সিস্ট করতে দেখবো না। অ্যাটম বানাতে হইলে বা অ্যাটম হচ্ছে গিয়ে এই তিনটা জিনিস নিয়ে মোটামুটি কনসিস্ট করে। তাহলে এই প্রোটনস, নিউট্রনস, ইলেকট্রনস এগুলাকে আমরা ওভারঅল বলতে পারি হচ্ছে গিয়ে আমার পার্মানেন্ট পার্টিকেলস। আচ্ছা, এলিমেন্টারি পার্টিকেল কোনগুলা? অল দ্য পার্টিকেলস দ্যাট ক্যান নট বি ডিভাইডেড ইনটু স্মলার পার্টিকেলস। তাহলে যেই পার্টিকেল গুলা ক্যান নট বি ডিভাইডেড ইনটু স্মলার পার্টস, যাদেরকে আমরা ডিভিশনে নিয়ে যেতে পারবো না, তাদেরকে আমরা বলবো হচ্ছে এলিমেন্টারি পার্টিকেলস। আচ্ছা, এরপর আসে ফার্মিয়ন এবং হচ্ছে গিয়ে বোজনের কথা। ফার্মিয়ন কি? ইফ অল দ্য কমপ্লিটলি আইডেন্টিক্যাল পার্টিকেলস ক্যান নট স্টে ইন দ্য সেম এনার্জি লেভেল টুগেদার। সো দুইটা জিনিস, এক হচ্ছে সবগুলা কমপ্লিটলি আইডেন্টিক্যাল পার্টিকেলস, যে পার্টিকেল গুলা দেখতে একই রকম, এই আইডেন্টিক্যাল পার্টিকেল গুলা যদি স্টে করতে না পারে সেম এনার্জি লেভেলে, আরেকটা হচ্ছে গিয়ে স্টে করতে পারে সেম এনার্জি লেভেলে। একটা হচ্ছে যদি না পারে, আরেকটা হচ্ছে গিয়ে যদি পারে। যদি সেম এনার্জি লেভেলে আইডেন্টিক্যাল পার্টিকেল গুলা থাকে তাহলে তাদেরকে আমরা বলবো হচ্ছে গিয়ে বোজন পার্টিকেল। আর যদি হচ্ছে যারা একই এনার্জি লেভেল বা সেম এনার্জি লেভেল মেনটেন করতে পারবে না, তাদেরকে আমরা নাম দিব হচ্ছে গিয়ে ফার্মিয়নস। তাহলে অল দ্য কমপ্লিটলি আইডেন্টিক্যাল পার্টিকেলস ক্যান নট স্টে ইন দ্য সেম এনার্জি লেভেল। তাহলে এখানে মেইন জিনিসটা হচ্ছে গিয়ে এটা, যে এরা স্টে করতে পারে না সেম এনার্জি লেভেলে। আর আরেকটা হচ্ছে গিয়ে বোজন, ইফ অল দ্য কমপ্লিটলি আইডেন্টিক্যাল পার্টিকেলস ক্যান স্টে, তাহলে এখানে হচ্ছে গিয়ে ওরা স্টে করতে পারছে। তাহলে এইখানে হচ্ছে আমার ডিফারেন্সটা, এবং এখানে কিন্তু এক্সাম্পল গুলা খুব ভালো মতো মনে রাখতে হবে। যেমন খেয়াল করে দেখো, স্পিন অফ ফার্মিয়ন পার্টিকেলস ইজ অ্যান অড মাল্টিপল অফ হাফ। ফর এক্সাম্পল হাফ, 3/2, 5/2 ফ্র্যাকশনাল ভ্যালু। ফর এক্সাম্পল ইলেকট্রনস, মিউন্স, এদেরকে আমরা বলি হচ্ছে কি আমার ফার্মিয়নস। আর এদের স্পিন নাম্বারটা হচ্ছে গিয়ে হোল নাম্বারে হয়, ফ্র্যাকশনে না, 0, 1, 2, 3 এরকম। এই যেমন এক্সাম্পল হিসেবে আমরা ফোটনস, গ্লুঅনস এদের কথা বলতে পারি। তাহলে পার্টিকেল গুলাকে আমরা আলাদাভাবে ফার্মিয়ন এবং বোজন ফার্দার আরো দুইটা ক্লাসিফিকেশনে ডিভাইড করতে পারি। তাহলে প্রথম কথা, আমার এক্সাম্পল গুলো অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। কোন পার্টিকেল গুলাকে আমরা ফার্মিয়ন বলবো, কোনগুলাকে বোজন বলবো, কোনগুলো হচ্ছে আমার পার্মানেন্ট পার্টিকেল বলবো, এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে ফর দ্য এমসিকিউস। অলসো এখানে যে ডেফিনিশন গুলো দেয়া, যদি সিকিউতে এতে দিয়ে দেয় তাহলে সেই ক্ষেত্রে আমার ডেফিনিশন গুলো এখানে কাজে রাখবে। আচ্ছা, আর ইম্পর্টেন্ট পয়েন্ট কি? স্পিন অফ দ্য ফার্মিয়ন পার্টিকেলস, এই যেখানে বলে দেওয়া আছে, ইজ অ্যান অড মাল্টিপল। স্পিন অফ দ্য ফার্মিয়ন পার্টিকেলস, এটা হচ্ছে কি এখানে আমরা কন্টিনিউ করি, ফার্মিয়ন পার্টিকেল গুলা ইজ অ্যান অড মাল্টিপল অফ হাফ। এটা একটু মাথায় রাখবো, ইম্পর্টেন্ট সহকারে, এমসিকিউর জন্য কাজে লাগতে পারে। আর আরেকটা হচ্ছে গিয়ে এখানে বলা, দ্য স্পিন অফ বোজন পার্টিকেলস ইজ আ হোল নাম্বার। স্পিন অফ দ্য বোজন পার্টিকেলস ইজ আ হোল নাম্বার। এটাও তাহলে একটু আমার মাথায় রাখতে হবে, এমসিকিউতে এগুলা থেকে কিন্তু আমাদের অনেক সময় কোশ্চেন আসতে পারে। আচ্ছা, স্টার দিয়ে রাখলাম। এবার চলো আমরা একটু ফার্দার ক্লাসিফিকেশনের দিকে আগাই। আমরা এলিমেন্টারি যে পার্টিকেল গুলো আছে, এই এলিমেন্টারি পার্টিকেল গুলো তো বেসিক্যালি আমরা বললাম যে এলিমেন্টারি পার্টিকেল গুলো কি হয়, যাদেরকে ওভারঅল আর ডিভিশনে নেওয়া যাবে না বা আর যাদেরকে ডিভাইড করা যায় না।
তাদেরকে আমরা হচ্ছে গিয়ে এখান থেকে এলিমেন্টারি পার্টিকেল বলছি। আর পার্মানেন্ট পার্টিকেল তো হচ্ছে এলিমেন্টারি পার্টিকেলেরই একটা ক্লাসিফিকেশন। তো এলিমেন্টারি পার্টিকেল গুলোকে ওভারঅল আমরা ক্লাসিফিকেশনে নিয়ে যাই, নিয়ে গেলে দুইটা পার্টে ভাগ করা যাবে, এক হচ্ছে ফার্মিয়ন আর একটা হচ্ছে গিয়ে বোসন। ফার্মিয়ন গুলাকে আবার দুইটা পার্টে ভাগ করা যায়, এক হচ্ছে গিয়ে কোয়ার্ক আর আরেকটা হচ্ছে গিয়ে আমার লেপটন। কোয়ার্ককে আবার হচ্ছে গিয়ে দুইটা ডিফারেন্ট জেনারেশন, তিনটা ডিফারেন্ট জেনারেশনে ডিভাইড করা যায়, জেনারেশন 1, জেনারেশন 2, জেনারেশন 3। সিমিলারলি লেপটনকেও আবার তিনটা জেনারেশনে ডিভাইড করা যায়, জেনারেশন 1, জেনারেশন 2, জেনারেশন 3। তো কোয়ার্কের জেনারেশন 1 যারা, এটাগুলোকে বলা হয় আপ, আর একটা হচ্ছে ডাউন। জেনারেশন 2 যেটা, একটা হচ্ছে গিয়ে চার্ম কোয়ার্ক আর একটা হচ্ছে গিয়ে স্ট্রেঞ্জ কোয়ার্ক। আমরা ক্লাসিফিকেশনের কথা বলছি আর কি। কোয়ার্কের ওভারঅল ক্লাসিফিকেশন হচ্ছে 6টা, 6 টাইপস অফ কোয়ার্কস হয়। তার মধ্যে জেনারেশন 1, জেনারেশন 2, জেনারেশন 3, তিনটা ডিফারেন্ট জেনারেশনে এই 6 টাইপস অফ কোয়ার্কসকে পাওয়া যায়। তার মধ্যে জেনারেশন 1 এ 2টা, জেনারেশন 2 তে 2টা, জেনারেশন 3 তে 2টা, এই হচ্ছে ওভারঅল 6টা কোয়ার্ক। সো এটা হচ্ছে আপ আর ডাউন। জেনারেশন 2 তে হচ্ছে চার্ম আর একটা হচ্ছে স্ট্রেঞ্জ, জেনারেশন 3 তে হচ্ছে টপ আর একটা হচ্ছে বটম। তাহলে এই হচ্ছে আমার 6 রকমের কোয়ার্ক পার্টিকেল। এরপর আসি ফার্মিয়নের আরেকটা ক্লাসিফিকেশন, ওটাকে বলা হয় লেপটন। লেপটনের মধ্যেও 6 রকমের লেপটন পাওয়া যায়। 6 রকমের লেপটনের মধ্যে জেনারেশন 1 এ আছে একটা হচ্ছে ইলেকট্রন, আরেকটা হচ্ছে গিয়ে ইলেকট্রন মিউন এরকম। আবার জেনারেশন 2 তে একটা আছে মিউন, একটা আছে মিউন নিউট্রিনো। আবার এইখানে জেনারেশন 3, এখানে একটা আছে হচ্ছে টাও, একটা আছে হচ্ছে গিয়ে টাও নিউট্রিনো। তাহলে এখানে যখন আমরা ক্লাসিফাই করব, ক্লাসিফিকেশন গুলার থেকে আমরা আর কি কি আইডিয়া নিতে পারি, সেটা হচ্ছে এই যে আমাদের আপ কোয়ার্ক, এই যে আমাদের চার্ম কোয়ার্ক, মানে প্রত্যেকটা জেনারেশন থেকে যদি আমরা একটা করে নিই, আপ কোয়ার্ক, একটা হচ্ছে চার্ম আর একটা হচ্ছে টপ। এই যে তিনটা জেনারেশনের কথা আমি বললাম, এই যে এখানে যে তিনটা জেনারেশন দেখতে পাচ্ছ, এই তিনটা জেনারেশনের এই তিনটা এক্সাম্পলের বৈশিষ্ট্য হচ্ছে এদের চার্জগুলা কেমন হবে, এদের চার্জগুলা হয় হচ্ছে গিয়ে পজিটিভ চার্জ। এখানে যে তিনটার কথা বললাম, এই তিনটার ক্ষেত্রে এদের আবার বৈশিষ্ট্য কি, বা কেন এই তিনটাকে আমি এক জায়গায় করলাম, বিকজ এদের সবারই হচ্ছে গিয়ে আমার চার্জ কেমন, পজিটিভ। ঠিক আছে, চার্জ পজিটিভ। এবং এই পজিটিভ চার্জের ভ্যালুটা কত জানো, পজিটিভ 2/3 অফ দ্য ইলেকট্রনের চার্জ, 2/3 অফ দ্য ইলেকট্রনস চার্জ। সো ইলেকট্রনের চার্জে 2/3 টাইমস, এবং সাইনটা হচ্ছে প্লাস। সো এই তিনটার চার্জ হচ্ছে পজিটিভ। আর এই যে এই পাশে যে তিনটা দেখতে পাচ্ছ, একটা হচ্ছে ডাউন কোয়ার্ক, একটা হচ্ছে স্ট্রেঞ্জ কোয়ার্ক, আর একটা হচ্ছে গিয়ে বটম কোয়ার্ক। এই কোয়ার্ক গুলার আবার বৈশিষ্ট্য হচ্ছে এদের সবার চার্জ নেগেটিভ, এদের সবার চার্জ হচ্ছে নেগেটিভ। এবং এই নেগেটিভ ভ্যালুটা কত, এটা হচ্ছে 2/3e, আর এখানে নেগেটিভ ভ্যালুটা হচ্ছে 1/3e। ই বলতে আমরা ইলেকট্রনের চার্জ যেটা আছে সেটা বোঝাচ্ছি, তাহলে -1/3e। এটা হচ্ছে এই তিনটার চার্জ। আচ্ছা, আবার এই পাশে আসি, যদি আমরা একটু লেপটনের দিকে তাকাই, লেপটনে ইলেকট্রন আছে, মিউন আছে, টাও আছে। এবং এই যে ইলেকট্রন, মিউন, টাও, এদের আবার এন্টি পার্টিকেল গুলো হচ্ছে ইলেকট্রন মিউন, ইলেকট্রন নিউট্রিনো, মিউন নিউট্রিনো আর টাও নিউট্রিনো। ঠিক আছে, তাহলে এই যে এখানে যে ইলেকট্রনের কথা বললাম, মিউনের কথা বললাম, টাও এর কথা বললাম, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশনের একসাথে তিনটা, এই তিনটার বৈশিষ্ট্য হচ্ছে এদের আবার চার্জ নেগেটিভ। এদের চার্জ কেমন, এদের চার্জ নেগেটিভ। ইলেকট্রনের চার্জ নেগেটিভ, এটা তো আমরা অলরেডি সবাই জানি। মিউন, টাও, এদের জন্য আমার চার্জটা নেগেটিভ আসে। আর এইখানে তুমি এই পাশে যাদেরকে দেখতে পাচ্ছ, এই যে ইলেকট্রন মিউন, তারপর হচ্ছে মানে ইলেকট্রন নিউট্রিনো, আর একটা হচ্ছে মিউন নিউট্রিনো, মানে ইলেকট্রন মিউন আর টাওর নিউট্রিনো পার্ট। তাহলে ইলেকট্রন একটা হচ্ছে ইলেকট্রন নিউট্রিনো, একটা মিউন নিউট্রিনো, আর একটা হচ্ছে গিয়ে টাও নিউট্রিনো। এটা যেটা আছে, এরা সবাই হচ্ছে গিয়ে চার্জলেস, অথবা আমরা বলতে পারি হচ্ছে গিয়ে চার্জ নিউট্রাল। এরা হচ্ছে আমার চার্জ নিউট্রাল। এই হচ্ছে গিয়ে আমার মোটামুটি ফার্মিয়নের সাইডের কথাবার্তা। ফার্মিয়ন হচ্ছে এলিমেন্টারি পার্টিকেলের একটা ক্লাসিফিকেশন। এটাকে ফার্দার দুই ভাগ করব, কোয়ার্ক, লেপটন। কোয়ার্ক হচ্ছে 6 রকমের হয়, তিনটা ডিফারেন্ট জেনারেশনে আসে। লেপটন হচ্ছে 6 রকমের হয়, 6 টাইপস, তিনটা ডিফারেন্ট জেনারেশনে ক্লাসিফাই করা যায়।
আমরা ফার্স্টের দিকে যেগুলোকে লিখছি সেখান থেকে 3টা নিলে দেখবো এদের চার্জ পজিটিভ, এখানে লাস্টে 3টার চার্জ নেগেটিভ, এখানে প্রথম 3টার চার্জ নেগেটিভ এবং লাস্টের 3টার চার্জ হচ্ছে 0, মানে চার্জলেস বা নিউট্রাল। আচ্ছা, বোজনে আসি। বোজন হচ্ছে আরেকটা এলিমেন্টারি পার্টিকেলের ক্লাসিফিকেশন। বোজনকে আমরা দুইটা পার্টে ভাগ করতে পারি, একটা হচ্ছে ফোর্স ক্যারিয়ার বোজন। ফোর্স ক্যারিয়ার বোজনকে আবার আমরা গেইজ বোসন বলি অথবা হচ্ছে গিয়ে ভেক্টর বোজনও বলি। আরেকটা হচ্ছে স্কেলার বোজন। তো স্কেলার বোজন একটা আর ভেক্টর বোজন একটা। তাহলে এইখান থেকে আমি বৈশিষ্ট্যগুলা কিভাবে জানবো, এদের বৈশিষ্ট্যগুলো আবার কিরকম। গেইজ বোজন যারা, এদের স্পিন হচ্ছে 1। এইখানে তুমি যে গেইজ বোজন গুলো দেখতে পাচ্ছ, গ্লুওন, ফটো, একটা হচ্ছে গ্লুওন, একটা হচ্ছে ফটো, একটা হচ্ছে জেড বোসন, একটা হচ্ছে ডাব্লিউ বোজন। এই যে তুমি চারটাকে দেখতে পাচ্ছ সবগুলোই হচ্ছে আমার গেইজ বোজন বা ভেক্টর বোসনের আন্ডারে। এদের যে বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স, সেই ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে দুইটা। এদের জন্য স্পিনের ভ্যালু হলো 1, এদের জন্য স্পিনের ভ্যালু হলো 1। আর এই যে পার্টিকেল গুলো আছে এদের কারোই ম্যাস নাই, সো সবার জন্য ম্যাস হচ্ছে 0। স্পিনের ভ্যালু হচ্ছে গিয়ে 1 আর এদের ম্যাস হচ্ছে আমার 0। আর এই পাশে যেটা আছে স্কেলার বোজন, স্কেলার বোজন হচ্ছে গিয়ে আমরা হিগস বোসন পার্টিকেল বলি। এই হিগস বোসন পার্টিকেলের আরেকটা নাম আছে, এটাকে বলা হয় গডস পার্টিকেল। আমাদের ফ্রান্স আর সুইজারল্যান্ডের যে বাউন্ডারি, ফ্রান্স আর সুইজারল্যান্ডের যে বর্ডার, সেই বর্ডারে হচ্ছে গিয়ে দুই দেশের বর্ডার ঘিরে একটা হ্যাড্রন কোলাইডর বানানো আছে বড়। সেই হ্যাড্রন কোলাইডরের মধ্যে বা লার্জ হ্যাড্রন কোলাইডরের মধ্যে আমরা পার্টিকেল গুলাকে কোলাইড করার মাধ্যমে নিউ পার্টিকেল তৈরি করা যায় কিনা এরকম হচ্ছে গিয়ে এক্সপেরিমেন্ট চালাচ্ছি সেই 2008 সাল থেকে। সো সেইখানে হচ্ছে কি আমরা এই হিগস বোজন পার্টিকেলটাকে পেয়েছি। হিগস বোজন পার্টিকেলটা স্কেলার বোজনের মধ্যে, এবং হিগস বোজন পার্টিকেলটা নিয়ে যদি কথা বলতে হয় তাহলে এর বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এটার স্পিন নাই, এটার স্পিনলেস। ঠিক আছে, এটার স্পিন নাই বাট ইট হ্যাজ ম্যাস। তাহলে আগেরটার মধ্যে স্পিন ছিল হচ্ছে গিয়ে 1 বাট এটা ম্যাস ছিল 0, আর এটা হচ্ছে গিয়ে স্পিন নাই, এটা স্পিনলেস কিন্তু হচ্ছে ইট হ্যাজ ম্যাস। সো নো স্পিন। স্পিনলেস বলতে আমরা এইভাবে করে বলতে পারি যে নো স্পিন, এটার মধ্যে কোনো স্পিন থাকে না, বাট ওর মধ্যে আবার কি থাকে, ম্যাস থাকে। তাহলে এখানে আমার কোন পার্টিকেলকে কি বলবো না বলবো এগুলার হচ্ছে গিয়ে বেসিক ক্লাসিফিকেশন গুলো এখান থেকে জেনে ফেললাম। এই হিগস বোজন এটাকে আমরা কি বলি, এটাকে আবার আমরা বলি হচ্ছে গিয়ে গডস পার্টিকেল, এই নামে এটাকে ডাকা হয়। তাহলে এমসিকিউর জন্য আমার মোটামুটি যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো এখানে লিখে রাখলাম। আশা করছি জিনিসগুলো মাথায় থাকবে পরীক্ষার হলে, সো দ্যাট এমসিকিউতে যেন এগুলো একটু আসলে পরীক্ষায় দেওয়া যায়। ওকে, নেক্সটে যাই। নেক্সটে হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড মডেল। এই যে আগে যা পড়েছি প্রিভিয়াস স্লাইডে, ওইটারই হচ্ছে গিয়ে আবার একটু এটা সুন্দর করে সাজায় দেওয়া আছে যেন তোমার পরীক্ষার হলে মনে রাখতে ইজি হয়। তাহলে এলিমেন্টারি পার্টিকেল কয়টা হবে, দুই রকমের, ফার্মিয়ন্স এন্ড বোজনস। বোজনস হচ্ছে দুই রকমের হবে, একটা স্কেলার, একটা ভেক্টর বোজন। ভেক্টর বোজনের আরেকটা নাম হচ্ছে গেইজ বোজন। স্কেলার বোজন কি, হিগস বোজন। আর গেইজ বোজন কোনগুলা, গ্লুওন, ফোটন, জেড বোজন, ডাব্লিউ বোজন। আর ফার্মিয়নের দিকে আসো, ফার্মিয়নের মধ্যে আছে হচ্ছে গিয়ে কোয়ার্ক 6টা আর লেপটন আছে 6টা। 6টা কোয়ার্কের মধ্যে আপ, চার্ম, টপ, তিনটা 3 জেনারেশনের, তিনটারই আমার স্পিন মানে কি বলে চার্জ হচ্ছে পজিটিভ। ডাউন, স্ট্রেঞ্জ, বটম এগুলো হচ্ছে সবগুলোর চার্জ নেগেটিভ। আবার লেপটনের মধ্যে ইলেকট্রন, মিউন, টাউ এগুলো হচ্ছে গিয়ে সব নেগেটিভ চার্জের। ইলেকট্রন নিউট্রিনো, মিউন নিউট্রিনো, টাউ নিউট্রিনো এই তিনটা হচ্ছে গিয়ে আবার চার্জ লেস, তার মানে এদের মধ্যে কোনো চার্জ হয় না বা চার্জ নিউট্রাল। তাহলে এটার নাম হচ্ছে ইলেকট্রন নিউট্রিনো। আমরা এটা একটু কারেকশন করে রাখি, এইখানে লেখা আছে হচ্ছে গিয়ে ইলেকট্রন মিউন, এটা ইলেকট্রন মিউন না, এটা হবে হচ্ছে গিয়ে ইলেকট্রন নিউট্রিনো। এটা হবে হচ্ছে ইলেকট্রন এখানে তো লেখা যাচ্ছে না, এখানে নিয়ে যাই, এটা হবে হচ্ছে ইলেকট্রন নিউট্রিনো। ঠিক আছে, আর এখানে হচ্ছে কি আমাদের ফোটন হবে, এটা হচ্ছে আমাদের গ্লুওন, এটা হচ্ছে আমাদের ফোটন, ফোটন। আর একটা হচ্ছে গিয়ে জেড বোসন, আর একটা হচ্ছে গিয়ে ডাব্লিউ বোসন। ওকে, তাহলে এই হচ্ছে কি আমার বেসিক পার্টিকেল গুলা। এই সম্বন্ধে তাহলে আইডিয়া পেলাম। এটা হচ্ছে কি আমার প্রিভিয়াস স্লাইডের, এখানে হচ্ছে ছোট একটা কি করা আছে, এখানে ছোট একটা সামারি করা আছে, সামারি অফ দা প্রিভিয়াস স্লাইড। আচ্ছা, এইটা তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম। ওকে,
নেক্সটে যাই। নেক্সটে হচ্ছে আমাদের সোলার সিস্টেমের কথা। সোলার সিস্টেম তো আমরা ছোটবেলা থেকে ক্লাস 5-6 থেকে মোটামুটি পারি। আমাদের সোলার সিস্টেমের সেন্টারে আছে সান, সানের চারপাশে আসে হচ্ছে মার্কারি ফার্স্টে, তারপর হচ্ছে গিয়ে ভেনাস, তারপর হচ্ছে আর্থ, তারপর হচ্ছে মার্স, তারপর জুপিটার, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, জুপিটারের পরে হচ্ছে শনি, স্যাটার্ন, ইউরেনাস, তারপর নেপচুন। এইগুলো হচ্ছে কি আমার মানে অভিজাত গ্রহ। আর কিছু আছে এগুলাকে বলা হয় বামন গ্রহ বা ডোয়ার্ফ প্ল্যানেটস। ডোয়ার্ফ প্ল্যানেটের মধ্যে যে প্লুটো যে পড়ছে, সো এগুলাকে আমরা বলি হচ্ছে গিয়ে আইডিয়াল যে প্ল্যানেট গুলো আছে সেগুলা। তাহলে সোলার সিস্টেমে আমার প্ল্যানেট গুলো হচ্ছে ভেনাস, মার্কারি, আর্থ, মার্স। এদের কথা যদি বলি, মার্সের স্যাটেলাইট দুইটা, আর্থের একটাই স্যাটেলাইট আছে আমরা জানি, চারপাশে ঘুরে মুন। মার্কারি এবং ভেনাসের কোনো স্যাটেলাইট নাই। প্ল্যানেটে আবার জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস, নেপচুনের কথা যদি বলি, তাহলে জুপিটারের স্যাটেলাইট বা চাঁদ আছে হচ্ছে গিয়ে 12টা, মুন আছে ইভেনচুয়ালি। স্যাটার্নের হচ্ছে মুন আছে 10টা, ইউরেনাসের মুন হচ্ছে 5টা, নেপচুনের মুন আবার হচ্ছে 2টা। তাহলে এখানে যে বক্সটা আছে এই বক্সটা আমরা একটু মাথায় রাখার চেষ্টা করব এমসি কিউ এর জন্য। যদি আমাদের এমসি কিউতে কখনো আসে কোন প্ল্যানেটের চারপাশে কতগুলা মুন, তাহলে আমি এমসি কিউ গুলো এখান থেকে দিতে পারবো। নেক্সটে যাই। নেক্সটে হচ্ছে আমাদের কমেটের কথা বলা আর মেটিওরের কথা বলা। কমেট হচ্ছে এইটার মধ্যে ধুলা থাকে, মানে হচ্ছে গিয়ে আমার ডাস্ট থাকে, এবং ডাস্টের পাশাপাশি হচ্ছে গিয়ে আমার বিভিন্ন প্ল্যানেটের থেকে আসা যে ছোট ছোট কি বলে এটাকে, ছোট ছোট পার্টিকেল, প্ল্যানেটের ধ্বংসাবশেষ। প্ল্যানেটটা, একটা প্ল্যানেট যদি কখনো ভেঙে যায় বা একটা স্টার যদি বার্স্ট হয়, এখান থেকে আসা যে ছোট ছোট পার্টিকেল গুলা, ছোট ছোট হচ্ছে গিয়ে ম্যাটেরিয়াল যে জিনিসগুলো আসে, সেই জিনিসগুলা মিশায় আইস এর মধ্যে থাকে, আইস মিশানো। তারপর হচ্ছে গিয়ে আমার ইভেনচুয়ালি ডাস্ট থাকে হিউজ অ্যামাউন্টে। এইটা যখন সানের কাছাকাছি আসে তখন এটা বার্ন হয়। বার্ন হওয়ার সাথে সাথে এটা পিছনে এরকম একটা টেইল দেখা যায় লম্বা, তখন এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে কমেট, বা বাংলায় বলি হচ্ছে গিয়ে ধূমকেতু। তাহলে এইখান থেকে আমরা এইটার ক্ষেত্রে বলতে পারি যে কমেট যেটা আছে সেটা হচ্ছে গিয়ে কনসিস্টস অফ, comet consists of a huge amount of dust, তার সাথে থাকে হচ্ছে গিয়ে আইস, তার সাথে থাকে হচ্ছে গিয়ে ডেব্রি of other celestial bodies। মানে হচ্ছে গিয়ে বিভিন্ন স্টার্স অথবা প্ল্যানেটস, এদের যে ডেব্রিজ গুলো থাকে বা ধ্বংসাবশেষ গুলো থাকে, সবকিছু মিলাই এটা হচ্ছে কি ইভেন্চুয়ালি এরকম কনসিস্ট করে। এবং ইট গ্রোজ আ টেইল if it passes near our sun অথবা নিয়ার আ স্টার। স্টার তো নর্মালি হচ্ছে গিয়ে এই করতে থাকে, জ্বলতে থাকে। সো স্টার গুলা যেহেতু হচ্ছে গিয়ে কন্টিনিউয়াসলি ফুয়েল নিয়ে এগুলা এক্সস্ট করতে থাকে, ফুয়েল এক্সস্ট করতে থাকে এবং বার্ন হইতে থাকে, এগুলো হচ্ছে গিয়ে ইলুমিনেট করে। সো এগুলার কাছাকাছি যখন এরা আসে তখন এখানে হচ্ছে গিয়ে আমরা একটা টেইল দেখতে পাই। আর মিটিওর হচ্ছে গিয়ে আমাদের মানে কি বলে স্মলার পার্টস অফ আ প্ল্যানেট, প্ল্যানেট থেকে অথবা হচ্ছে গিয়ে স্মলার বা স্মল পার্টস অফ আ প্ল্যানেট। Coming from planets or previous explosions, অথবা এভাবে বলতে পারি or generated from প্রিভিয়াস কোনো এক্সপ্লেশনস যদি হয়, মানে হচ্ছে গিয়ে যদি সুপারনোভা হয়, নোভা হয়, এই সকল ক্ষেত্রে যখন একটা স্টার ফুটে যায় তখন এখান থেকে বিভিন্ন পার্টিকেল ছুটে আসতে পারে, এগুলোকে আমরা বলি তখন হচ্ছে কি মিটিওরস। মিটিওর হচ্ছে কি আমাদের আর্থের মধ্যে কখনো কখনো হিট করে, ছোট ছোট মিটিওর, বড় মিটিওর এরকম করে, এবং অনেক বড় মিটিওর যেগুলো আর্থের জন্য থ্রেট, এই টাইপের মিটিওর গুলা আমাদের আর্থের খুব কাছ দিয়ে গেলে আমরা হচ্ছে কি অনেক আগে থেকেই স্যাটেলাইটের মাধ্যমে ইউজ করে এগুলো জানতে পারি। সোফার আমাদের আর্থের সাথে ডিরেক্ট কলিশনে মিটিওর আসে নাই এখন পর্যন্ত। তবে ধারণা করা হয় অনেক অনেক বছর আগে
অনেক অনেক বছর আগে বলতে আসলে মিলিয়ন বিলিয়ন বছর আগে বলছি, যখন নাকি হচ্ছে ডাইনোসর বিলুপ্ত হয়ে যায়, তখন এরকম একটা বিশাল সাইজের মিটিওর অনেক দূর থেকে এসে আর্থে আঘাত করার সাথে সাথে হিউজ অ্যামাউন্টের এনার্জি বার্স্ট হয়, এবং ওই এনার্জি বার্স্টের মধ্যে হচ্ছে কি আমাদের তাবৎ দুনিয়ার যতগুলো হচ্ছে ডাইনোসর ছিল এরা তখন ধ্বংস হয়ে যায় বলে ধারণা করা হয় আর কি। আচ্ছা, তাহলে এগুলো জানা গেল। সামনে হচ্ছে নেবুলার কথা বলি। নেবুলা হচ্ছে গিয়ে একটা বড় অ্যামাউন্ট অফ ডাস্ট চাঙ্ক, যে চাঙ্কের মধ্যে হিউজ অ্যামাউন্ট অফ ডাস্ট থাকে, এবং এটা তৈরি হয় হচ্ছে গিয়ে আফটার আ সুপারনোভা অথবা আফটার আ নোভা। এরপর এইখান থেকে হচ্ছে গিয়ে ফার্দার নিউ স্টার গুলা হচ্ছে গিয়ে বর্ন হয়। সো এটা পরবর্তীতে স্টারের জন্ম দেয়। সো নেবুলা ইজ সর্ট অফ স্টার মেশিন বলা যায় আর কি। ঠিক আছে, নেবুলাকে আমরা হচ্ছে গিয়ে এখান থেকে বলতে পারি স্টার মেকিং মেশিনস। মানে নেবুলা হচ্ছে কি আমরা বলতে পারি স্টার মেকিং মেশিনস। ঠিক আছে, মেশিন বলি সিঙ্গুলার, স্টার মেকিং মেশিন। এটা হচ্ছে গিয়ে কনসিস্ট করে হিউজ স্পেস ফুল অফ ডাস্টস and originated after the death of a star অথবা জায়ান্ট স্টার বলতে পারি, through nova or supernova। ঠিক আছে, নোভা এবং সুপারনোভা থেকে এটা হচ্ছে কনসিস্ট হিউজ স্পেস নিয়ে রাখে, হিউজ স্পেস নিয়ে থাকে, এটার মধ্যে ফুল অফ ডাস্টস আছে এন্ড আদার যে ডেব্রিজ আছে। আবার যে ডেব্রিজ গুলো হচ্ছে কি একটা জায়ান্ট স্টার যখন বার্স্ট করে, ওই বার্স্টের পরে যে ডেব্রি গুলা জমা হয়, সেগুলো মিলে হচ্ছে গিয়ে ও আবার নিজে থেকে কি করে নতুন করে স্টারের জন্ম দেয়। তো একটা স্টার আসলে কি হয়, একটা স্টার যখন প্রথমে তো স্টার গুলো এরকম থাকবে, স্টারের মধ্যে ফুয়েল থাকবে, ও হচ্ছে গিয়ে ফুয়েল গুলো দিয়ে কন্টিনিউয়াসলি ফুয়েল বার্ন করতে থাকবে। বার্ন করতে করতে স্টার গুলো আস্তে 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 এই ফুয়েল বার্নিং হবার পরে এটার যে রেমিনেন্ট গুলো থাকবে সেগুলো হচ্ছে গিয়ে আমার স্টারের গায়ে জমা হবে। জমা হতে হতে স্টারের ভলিউমটা আস্তে আস্তে বড় হতে থাকবে, এন্ড ফুয়েলের যে কোর আছে কোরটা আস্তে আস্তে ছোট হতে থাকবে, বিকজ ফুয়েল গুলা কমে আসে। আমরা ওই যে গ্রামে লাকড়ির চুলায় রান্না দেখছি, কেউ গ্রামে যদি লাকড়ির চুলায় রান্না দেখে থাকো তাহলে দেখবা সকালবেলা হচ্ছে গিয়ে আমাদের যে মাটির চুলাটা থাকে, মাটির চুলার পাশে বড় অ্যামাউন্টের অনেকগুলা ছোট ছোট গাছের ডালপালা ভাঙা থাকে, লাকড়ি বলা হয় এগুলাকে। সো লাকড়ি দিয়ে যখন আমি চুলার নিচে দিচ্ছি, চুলার নিচে দেওয়ার পরে আগুন জ্বালালে এরপরে চুলার উপর আমি বিভিন্ন জিনিস সারাদিন রান্না বান্না করতেছি। সকালে চা বানাচ্ছি, নাস্তা বানাচ্ছি, দুপুরে খাওয়া বানাচ্ছি, বিকালে নাস্তা বানাচ্ছি, রাত্রে নাস্তা বানাচ্ছি, বা রাত্রে চা খাচ্ছি, রাত্রে খাওয়া দাওয়া করছি। এই ব্রেকফাস্ট লাঞ্চ ডিনারের পরে রাত্রে বেলায় দেখা যাবে যে আমার ওই চুলার পাশে যে অ্যামাউন্টের লাকড়ি ছিল বা যে অ্যামাউন্টের আমার এই ফুয়েল কি বলে জেনারেশনের জন্য আমি গাছপালা কেটে রাখছিলাম, এগুলোর অ্যামাউন্ট অনেকখানি কমে আসবে, এন্ড চুলার নিচে ছাই জমা হবে বা অ্যাশ জমা হবে। মানে আমরা যে লাকড়িগুলো দিচ্ছি এগুলো আলটিমেটলি হচ্ছে বার্ন আউট হইতে 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 ছাই হিসেবে জমা হচ্ছে। তো সকালে কিন্তু আমার কাছে প্রচুর পরিমাণ লাকড়ি ছিল, চুলার নিচে কোনো ছাই ছিল না, আর রাত্রে কিন্তু লাকড়ির পরিমাণ কমে গেছে, চুলার নিচে ছাই বৃদ্ধি পাইছে। সো হাইড্রোজেনের ভিতর মানে আমাদের যে সান বা স্টার গুলার ভিতরে যে স্টার গুলা বার্ন করতে থাকে, এই বার্নিং এর জন্য ওর ভিতরে যে মেইন ফুয়েলটা, সেই ফুয়েল হচ্ছে গিয়ে হাইড্রোজেন। সো হাইড্রোজেন এন্ড হাইড্রোজেন এখানে হচ্ছে গিয়ে এরকম নিউক্লিয়ার ফিউশন হয়, ফিউশন হয়ে এখানে হিলিয়াম প্রডিউস হয়, এবং এখান থেকে ফিউশনে হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি বার্স্ট আউট করে, বা হিউজ অফ এনার্জি এখান থেকে মানে কি বলে রিফ্লেক্ট হয়ে বের হয়ে আসে। এই এনার্জি গুলো যে হিউজ পরিমাণ এনার্জি অ্যাব্রাপ্টলি এখানে হচ্ছে গিয়ে ছেড়ে দিচ্ছে, এই এনার্জিটাই আমরা হিট এনার্জি এন্ড লাইট এনার্জি হিসেবে আমাদের আর্থে পাই, অন্যান্য প্ল্যানেটেও এনার্জি পৌঁছায়। তো এরকম করতে করতে আস্তে আস্তে হাইড্রোজেনের অ্যামাউন্ট কমবে, আস্তে আস্তে যেহেতু হাইড্রোজেনটা হচ্ছে আমার ফুয়েল, এবং যেটার অ্যামাউন্ট বাড়বে এটা হচ্ছে হিলিয়ামের অ্যামাউন্ট বাড়বে, মানে অ্যাশ বাড়বে। সো অ্যাশ যত বাড়বে আমার সানের মধ্যে আস্তে আস্তে সানের ভলিউম বাড়তে থাকবে, কিন্তু মাঝে যে হাইড্রোজেনের কোরটা ছিল যেটা দিয়ে ফুয়েল ইগনাইট করছিল, সেই কোরটা হচ্ছে আস্তে আস্তে কমে আসতে থাকবে। সো একসময় হাইড্রোজেন শেষ হয়ে যাবে, হিলিয়াম দিয়ে আমাদের সান হচ্ছে গিয়ে বিরাট একটা ভলিউম নিয়ে ফেলবে। নিয়ে ফেলার পর যখন আর ভিতরে কোনো
জ্বালানি থাকবে না বা ফুয়েল থাকবে না, সান তখন আর গরম হওয়ার চান্সেস থাকবে না, কারণ ফুয়েল নাই, আমি যদি লাকড়ি না জ্বালাই তাহলে তো চুলা ঠান্ডা হয়ে যাবে। সো এক সময় হচ্ছে গিয়ে সান ঠান্ডা হওয়া শুরু করবে এবং যখন শ্রিঙ্ক করা শুরু করবে তখন এটা আবার হচ্ছে ছোট করে চেপে আসবে এবং একটা পর্যায়ে হচ্ছে এটা বার্স্ট করবে। এই তো, সো একটা সান বা একটা স্টার ও হচ্ছে গিয়ে এরকম জ্বালানি বা ফুয়েল শেষ হওয়ার পরে শ্রিঙ্ক করে এটা ডেন্সিটি যখন অনেক বেশি বেড়ে যায় তখন এটা ধরে রাখতে না পেরে বার্স্ট আউট করে। সো সান একটা স্টার মারা যাবে, একটা স্টার মারা যাওয়ার পরে ওই যে সেই বার্স্ট আউট হলো, নোভা হতে পারে বা সুপার নোভা হতে পারে, সেখান থেকে পরবর্তীতে যদি এটা অনেক বড় একটা স্টার হয়, বেশ বড় অ্যামাউন্টের, আমাদের সানের চাইতে অনেক অনেক বড় বড় স্টারস আছে, সেই স্টার গুলার ক্ষেত্রে তখন হচ্ছে এখান থেকে নেবুলা প্রডিউস হতে পারে। ওই যে স্টার থেকে মানে স্টারটা মারা গেল, স্টার থেকে ছোট ছোট যে পার্টিকেল গুলো বের হয়ে আসলো, এগুলা থেকে পরবর্তীতে আবার নতুন স্টার্স তৈরি হবে, এগুলা থেকে পরবর্তীতে নতুন প্ল্যানেটস তৈরি হবে, স্টার্স এবং প্ল্যানেট নিয়ে নতুন একটা সোলার সিস্টেম তৈরি হতে পারে। ঠিক আছে, এইভাবে করে জিনিসগুলো হচ্ছে গিয়ে আস্তে আস্তে আগায়। তাহলে নেবুলা তিন রকমের হয়, ব্রাইট এমিশন নেবুলা একটা, রিফ্লেকশন নেবুলা একটা, ডার্ক নেবুলা একটা। অ্যাপিয়ার্স ডার্ক ডিউ টু ব্লকিং দ্য লাইট অফ দ্য স্টার্স বিহাইন্ড ইট। তিন রকমের নেবুলা আমরা পাই। ব্রাইট এমিশন হচ্ছে গিয়ে যেগুলো লাইট এমিট করে, আর রিফ্লেকশন নেবুলা হচ্ছে গিয়ে রিফ্লেক্টস দ্য লাইট অফ আ নিয়ার বাই স্টার। নিয়ার বাই কোনো স্টার থাকলে তার লাইটকে রিফ্লেকশন করে ওকে দেখা দেয়, জাস্ট লাইক আমরা যেমন চাঁদকে দেখি রাত্রেবেলা, সানলাইটও হচ্ছে গিয়ে রিফ্লেক্ট করে আমাদের কাছে পাঠায়, আমরা চাঁদ দেখতে পাই রাতে। তো ব্যাপারটা অনেকটা এরকম। তাহলে এই গেল নেবুলার কথা। এখন আসি গ্যালাক্সির কথায়। গ্যালাক্সি তো বুঝোই, আমাদের গ্যালাক্সির নাম মিল্কি ওয়ে। আমাদের এই ওভারঅল মিল্কি ওয়ে গ্যালাক্সিতে হিউজ 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 অ্যামাউন্ট অফ স্টার্স আছে, প্ল্যানেটস আছে, ব্ল্যাক হোলস আছে, এভরিথিং ইজ দেয়ার। এবং এইরকম গ্যালাক্সির অ্যামাউন্ট মিলিয়ন্স অ্যান্ড বিলিয়ন্স অ্যান্ড ট্রিলিয়ন্স। আমাদের পুরো ইউনিভার্সে প্রচুর গ্যালাক্সি। তাহলে গ্যালাক্সি গুলাকে বেসিক দুইটা ক্লাসিফিকেশনে ভাগ করা যায়, একটা হচ্ছে জেনারেল গ্যালাক্সি, একটা হচ্ছে রেডিও গ্যালাক্সি। রেডিও গ্যালাক্সির দুইটা টাইপ, এক হচ্ছে কোয়াসার, এক হচ্ছে অর্ডিনারি রেডিও গ্যালাক্সি। আর জেনারেল গ্যালাক্সির হচ্ছে গিয়ে আবার ফার্দার তিনটা ক্লাসিফিকেশন, এলিপ্টিক্যাল গ্যালাক্সি, একটা হচ্ছে স্পাইরাল গ্যালাক্সি, আর একটা হচ্ছে গিয়ে আমাদের হেটেরোজেনাস গ্যালাক্সি। এলিপ্টিক্যাল গ্যালাক্সি গুলো হচ্ছে গিয়ে এলিপসের শেপের মতো হবে, সো এটার হচ্ছে গিয়ে এখানে সেন্টারটা থাকবে এবং এখান থেকে হচ্ছে গিয়ে প্রচুর পরিমাণ স্টার এটার চারপাশে এরকম করে ঘুরতে থাকবে। স্পাইরাল গ্যালাক্সি কেমন? স্পাইরাল গ্যালাক্সির হচ্ছে গিয়ে এরকম একটা সেন্টার থাকে। স্পাইরাল গ্যালাক্সিটা দেখতে হচ্ছে গিয়ে এই সেন্টার থেকে নিয়ে এটা হচ্ছে গিয়ে এরকম করে চারপাশে ছড়ায়। স্পাইরাল গ্যালাক্সিটা এরকম চারপাশে হচ্ছে গিয়ে ছড়াতে থাকবে, সো এই চারপাশে মিলে এটা হচ্ছে গিয়ে একটা গ্যালাক্সি এখান থেকে ফর্ম করবে। ঠিক আছে, স্পাইরাল গ্যালাক্সি। আর হেটেরোজেনাস গ্যালাক্সি মানে ডিফারেন্ট ডিফারেন্ট শেপের গ্যালাক্সি হতে পারে, ওগুলোকে আমরা হেটেরোজেনাস গ্যালাক্সির মধ্যে ফেলে দিই। তো আমাদের যেটা আমাদের হচ্ছে গিয়ে মিল্কি ওয়ে গ্যালাক্সি, মিল্কি ওয়ে গ্যালাক্সিটা হচ্ছে একটা এলিপ্টিক্যাল গ্যালাক্সির মধ্যে পড়ে, স্পাইরাল গ্যালাক্সি বলা যায়। তাহলে এখান থেকে আমরা গ্যালাক্সির কথা জেনে ফেললাম। এবার আসি হচ্ছে কি দ্য ইভেন্টস অফ দ্য ইউনিভার্স। এইখানে যা যা দেখতে পাচ্ছ জিনিসগুলা অতটা ইম্পর্টেন্ট না ফর দ্য এক্সামিনেশন, বাট আমার জানার জন্য আমি হচ্ছে এই জিনিসগুলা জেনে রাখতে পারি। এইখানে স্টেজ অফ হিস্ট্রি দেয়া আছে, কোন স্টেজকে আমি কি নামে ডাকবো এবং কোন স্টেজে আমার টেম্পারেচার গুলা কেমন ছিল ফ্রম দ্য ভেরি বিগিনিং, ফ্রম দ্য বিগ ব্যাং। তারপর টাইম ফ্রেম কতটুকু স্টেজ গুলার জন্য এবং ওখানে ইম্পর্টেন্ট ইভেন্ট গুলা কি কি হয়েছে। একদম শুরুতে ছিল হচ্ছে গিয়ে প্ল্যাঙ্ক এরা, যখন লাস্ট দিন বলেছিলাম যে বিগ ব্যাং এর সময় একটা ছোট প্রাইমিভাল অ্যাটম ছিল, সেই অ্যাটমের টেম্পারেচার ছিল অলমোস্ট 10⁻32 কেলভিনের মতো। সো যখন টেম্পারেচার 10⁻32 কেলভিনের বড় ছিল, সেই সময় হচ্ছে গিয়ে আমাদের টাইম ফ্রেম 10⁻⁻43 সেকেন্ড। উইদিন 10⁻⁻43 সেকেন্ডে দ্য ইউনিভার্স ওয়াজ সো ডেন্স অ্যান্ড হট দ্যাট দ্য কারেন্ট থিওরিজ অফ ফিজিক্স ক্যান নট বি অ্যাপ্লাইড। এই স্টেটে তখন দ্য ফোর ফান্ডামেন্টাল ফোর্সেস ওয়ার ইউনিফাইড, চারটা ফান্ডামেন্টাল ফোর্সেস ইউনিফাইড ছিল। স্পেস অ্যান্ড টাইম অরিজিনেটেড এট দিস টাইম। সো এইটা কিন্তু ইম্পর্টেন্ট। এই টাইমে হচ্ছে কি জেনারেটেড হচ্ছে? স্পেস অ্যান্ড টাইম হচ্ছে এই এরাতে জেনারেটেড হয়। এমসিকিউতে আসতে পারে। গ্র্যান্ড ইউনিফিকেশন এরা, এখানে টেম্পারেচার ছিল অলমোস্ট 32 কেলভিনের মতো, 10⁻32। ইনিশিয়ালি গ্র্যাভিটি সেপারেটেড ফ্রম দ্য আদার ফোর্সেস, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স এন্ড উইক নিউক্লিয়ার ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ওয়ার স্টিল টুগেদার। তাহলে এখান থেকে আমরা স্ট্রং নিউক্লিয়ার, উইক নিউক্লিয়ার এবং ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সকে একসাথেই দেখতে পেয়েছি, শুধুমাত্র গ্র্যাভিটিটা এখান থেকে সেপারেট করা গেছে। As the temperature decreases, a strong nuclear force also separates at one stage. At one stage এখান থেকে পরবর্তীতে strong nuclear force ডিফারেন্সিয়েট হয়ে আসে, আলাদা হয়ে আসে। তাহলে এইখানে আমার যখন টেম্পারেচারটা ড্রপ করা শুরু করলো, স্ট্রং নিউক্লিয়ার ফোর্সটা এখান থেকে সেপারেট হওয়া শুরু করলো। এরপর ইনফ্লেশন এরা,
যখন টেম্পারেচার ড্রপ ডাউন করে 10⁻27 কেলভিনে আসছে, ইউনিভার্স এক্সপ্যান্ডেড র্যাপিডলি অ্যান্ড সাডেনলি। তাহলে এখান থেকে সাইজ অফ দ্য ইউনিভার্স ইনক্রিজ বাই অ্যাপ্রক্সিমেটলি 10⁻30 টাইমস ডিউরিং দিস টাইম। এই ইনফ্লেশন এরাতে, ইনফ্লেশনে হচ্ছে গিয়ে আমাদের ইউনিভার্সটা খুব ফাস্টার এক্সপ্যান্ড করেছে, এবং এই সময় হচ্ছে গিয়ে আমাদের ইউনিভার্সের যে সাইজ, সেই সাইজটা ইনক্রিজ করেছে হচ্ছে 10⁻30 টাইমস এই টাইমে। টেম্পারেচার আবারও ড্রাস্টিক্যালি ড্রপ করেছে, করে তারপর আমাদের আসছে হচ্ছে কোয়ার্ক এরা, যখন টেম্পারেচার 10⁻27 কেলভিন থেকে নেমে 10⁻15 কেলভিনে আসছে। তারপর হ্যাড্রন এরা 10⁻9 কেলভিন, লেপটন এরাতে T< 10⁻9 কেলভিন, নিউক্লিওসিনথেসিসে অ্যাপ্রক্সিমেটলি 10⁻9 কেলভিন। তাহলে এখানে কোয়ার্ক অ্যান্ড গ্লুয়ন পার্টিকেলস এক্সিস্টেড, এনার্জি ইজ প্রডিউসড ইন দ্য কলিশন অফ কোয়ার্ক অ্যান্ড অ্যান্টি কোয়ার্ক, ম্যাটার অরিজিনেটস বিকজ দ্য নাম্বার অফ কোয়ার্কস ইজ স্লাইটলি হায়ার দেন দ্য নাম্বার অফ অ্যান্টি কোয়ার্কস। তাহলে এইখানে হচ্ছে গিয়ে কোয়ার্ক অ্যান্ড গ্লুয়ন পার্টিকেল গুলো এক্সিস্ট করেছে এই কোয়ার্ক এরাতে। হ্যাড্রন এরাতে কোয়ার্কস আর কনভার্টেড টু হ্যাড্রন সাচ এস প্রোটনস এন্ড নিউট্রনস এ কনভার্ট হয়ে যায় বাই দ্য স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। হ্যাড্রন এন্ড অ্যান্টি হ্যাড্রন পার্টিকেল কোলাইড করেছে এন্ড ট্রান্সফর্ম হয়েছে ইনটু এনার্জিতে। তাহলে কোয়ার্কস আর কনভার্টেড ইনটু হ্যাড্রনস by the strong nuclear force, important line. তারপর লাইটার পার্টিকেলস লাইক ইলেকট্রনস এন্ড নিউট্রিনোস আর ফর্মড। এই স্টেপে হচ্ছে গিয়ে লেপটন এরিয়ার মধ্যে আমাদের লাইটার পার্টিকেল গুলা, যেমন ইলেকট্রন এবং নিউট্রিনো গুলা এখান থেকে ফর্ম করে। ফার্স্ট বেসিক নিউক্লিয়াস ইজ ফর্মড। এই ফার্স্ট বেসিক নিউক্লিয়াসটা, নিউক্লিয়াস বলতে আমরা আস্তে আস্তে সেলের কাছে আসতেছি। সো সেলের যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসটা হচ্ছে নিউক্লিওসিনথেসিসের সময় এটা হচ্ছে ফার্স্ট ফর্ম করে। এরপরে হচ্ছে ফোটনেরা, এটা 10⁻9 কেলভিনের চাইতে টেম্পারেচার যখন কমে আসলো, টেম্পারেচার যখন মাত্র 3000 কেলভিনে আসলো, তখন রিকম্বিনেশন এরা, এন্ড ফাইনালি হচ্ছে কি আমার ডার্ক এজ। তাহলে এই সময় ফোটনস, ইলেকট্রনস, প্রোটনস, নিউট্রনস ওয়ার প্রেজেন্ট ইন দ্য ইউনিভার্স অ্যাজ বেসিক এলিমেন্টস। এই সময় সবাই ছিল। টেম্পারেচার অফ দ্য ইউনিভার্স কন্টিনিউস টু ডিক্রিজ করে মাত্র 3000 কেলভিন 3000 কেলভিনে নেমে আসছে। ইলেকট্রনস এন্ড প্রোটনস কম্বাইন টু ফর্ম নিউট্রাল হাইড্রোজেন অ্যাটমস। এখান থেকে হাইড্রোজেন অ্যাটম চলে আসলো। দেয়ার ইজ নো লাইট ইন দ্য ইউনিভার্স আনটিল দ্য ফরমেশন অফ দ্য স্টার্স। স্টার্স গুলো যখন ফরমেশন হয়েছে, দে স্টার্টেড টু বার্ন দেমসেলভস আপ। সো যখন বার্ন করা শুরু করছে, তখন হচ্ছে লাইট ইমিট করা স্টার্ট করছে, তখন হচ্ছে আমরা আলটিমেটলি এই ডার্ক এরাটা আগে ছিলাম, মানে তারপর আমাদের ডার্ক এরাটা কেটে গেছে। সো দেয়ার ওয়াজ নো লাইট ইন দ্য ইউনিভার্স আনটিল দ্য ফরমেশন অফ দ্য স্টার্স। ওকে, এই এরপরে হচ্ছে আমার ফরমেশন অফ ফার্স্ট স্টারস এন্ড গ্যালাক্সিস। তারপর আমার আস্তে আস্তে গ্যালাক্সি এবং স্টার গুলো ফরমেশন হয়, এবং বর্তমানে আমরা প্রেজেন্ট ইউনিভার্সে আছি, যেখানে টেম্পারেচার হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 2.7 কেলভিন। তাহলে এটা পেয়ে গেলাম। আর এখানে 10⁻7 কেলভিনে ফার্স্ট স্টারস আর ফর্ম ফ্রম গ্যাসিয়াস ক্লাউডস এন্ড নেবুলাস, এন্ড এনার্জি এন্ড লাইটস আর এমিটেড ফ্রম দ্য নিউক্লিয়ার ফিউশন। এই এখান থেকে নিউক্লিয়ার ফিউশনের লাইট এমিট করা স্টার্ট করলো, ইলুমিনেটিং দ্য ইউনিভার্স হুইচ ইজ নোন অ্যাজ দ্য কসমিক ডন। মানে মাত্র ভোর হওয়া শুরু হলো। ইউনিভার্স ইজ কনস্ট্যান্টলি এক্সপ্যান্ডিং। ইট ইজ কম্পোজড অফ গ্যালাক্সিস, স্টার্স, প্ল্যানেটস, স্যাটেলাইটস, ব্ল্যাক হোলস অ্যান্ড ডার্ক ম্যাটার্স অ্যান্ড ডার্ক এনার্জি, যেগুলো নিয়ে লাস্ট দিন কথা বলেছি। ইন দ্য ফিউচার ইউনিভার্স মে এক্সপ্যান্ড কন্টিনিউয়াসলি অর কন্ট্রাক্ট করতে পারে। লাস্ট দিন আমরা 4টা বেসিক থিওরি বলেছিলাম, এক একটা থিওরি এক এক ভাবে জিনিসটাকে প্রেডিক্ট করে ইউনিভার্সের ফিউচারটা ফাইনালি কেমন হবে। তাহলে এটা গেল। এবার আসি হচ্ছে কি আমাদের সোলার লিউমিনোসিটিতে। সোলার লিউমিনোসিটি বলতে আসলে কি বোঝায়? আমাদের সান কন্টিনিউয়াসলি কি করছে? এনার্জি এমিট করছে, এবং এই যে সান এনার্জি যে এমিট করে, এইটার যে এনার্জিটা আমার পার ইউনিট এরিয়াতে, মনে করলাম সান থেকে আমাদের আর্থ পর্যন্ত রেডিয়াস হচ্ছে গিয়ে ক্যাপিটাল আর, বা সান থেকে আর্থ পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে ক্যাপিটাল আর। এই যে ক্যাপিটাল আর, এই ডিস্টেন্সটাকে আমরা বলি হচ্ছে গিয়ে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। ক্যাপিটাল আর যেটা এখানে লেখা আছে, ক্যাপিটাল আর হচ্ছে গিয়ে দা অ্যাভারেজ ডিস্টেন্স between the sun and the earth. এইটাকে আমরা also known as 1 astronomical unit. আমরা কালকে হচ্ছে গিয়ে কতগুলো ইউনিটের কথা বলেছিলাম না? পারসেকের কথা বলেছিলাম, লাইট ইয়ারের কথা বলেছিলাম, মেগা পারসেকের কথা বলেছিলাম। এটাও আরেকটা ইউনিট, 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। আমরা আর্থ আর সানের
মাঝখানে যে অ্যাভারেজ ডিস্টেন্সটা আছে ওই ডিস্টেন্সটা হিসাব করেও কিন্তু আমরা এখান থেকে কি করতে পারি, নতুন একটা ইউনিট দাঁড় করাতে পারি। এই ইউনিটকে আমরা বলি হচ্ছে গিয়ে 1 AU, 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। এটার ভ্যালু হচ্ছে 1.496 ইন্টু 10⁻11 মিটার। ঠিক আছে, 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট হচ্ছে 1.496, এটাকে আমরা 1 AU দিয়ে লিখি। এটার ভ্যালু আসে হচ্ছে গিয়ে 1.496 ইন্টু 10⁻11। ঠিক আছে, এটা একটা অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, আমাদের আর্থ আর সানের মধ্যে অ্যাভারেজ ডিসটেন্স যেটা সেটা। আচ্ছা, এখন এখানে কথা হচ্ছে যে আমরা এই ইকুয়েশনটা কিভাবে করে আনবো। তো এখান থেকে তাহলে একটু সামারি করে লিখি এভাবে করে যে সান ইজ আ স্টার continuously emitting energy in the form of light and heat, correct? আচ্ছা, এখন আমরা এইভাবে করে বলতে পারি the amount of energy coming from the sun and ইনসিডেন্ট কামিং ফ্রম দ্য সান, তো সান থেকে আবার চারপাশে এনার্জি ছড়ায়, সো এনার্জি আমরা এইভাবে ডিরেক্টলি বলি ইনসিডেন্ট অন দ্য আর্থ সারফেস। আর্থ, সূর্য থেকে তো কামিং ফ্রম দ্য সান, সান তো হচ্ছে কি লাইট শুধুমাত্র আর্থের দিকে পাঠায় না, ও তো স্ফেরিক্যাল। সান যেহেতু স্ফেরিক্যাল মানে গোলক, সো সেই ক্ষেত্রে হচ্ছে চারপাশেই লাইট পাঠাইতে থাকে, সো আমাদের আর্থে এসে লাইট পড়ে, অন্যান্য প্ল্যানেটেও তো পড়ে। তাহলে দ্য অ্যামাউন্ট অফ এনার্জি ইনসিডেন্ট অন দ্য আর্থ সারফেস এইভাবে করে বলতে হবে, যে আমরা যেহেতু আর্থ নিয়ে কনসিডার করছি, ইনসিডেন্ট অন দি আর্থ সারফেস পার ইউনিট এরিয়া, পার ইউনিট টাইম। এই যে পরিমাণ এনার্জিটা আর্থে এসে পড়ে পার ইউনিট এরিয়াতে, আর্থের উপরে, আর্থ সারফেসের উপরে, পার ইউনিট এরিয়াতে, পার ইউনিট টাইমে, মানে পার সেকেন্ডে যতটুকু এনার্জি আমাদের সান থেকে এসে পড়ে, এইটা হচ্ছে গিয়ে আমরা বলি হচ্ছে গিয়ে 1 সোলার কনস্ট্যান্ট। ঠিক আছে, এটাকে আমরা বলি হচ্ছে সোলার কনস্ট্যান্ট। এই যে 1 সোলার কনস্ট্যান্ট, এই 1 সোলার কনস্ট্যান্টকে আমরা আবার কি দিয়ে প্রকাশ করি, এই যে এখানে যে স্মল একটা এস দেখতে পাচ্ছ এটা দিয়ে। এই সোলার কনস্ট্যান্ট এস, এটার একটা ফিক্সড ভ্যালু আছে, আমরা যেমন ওখানে বললাম 1.496, এটার ভ্যালু হচ্ছে গিয়ে 1.3 ইন্টু 10 কিউবড। ঠিক আছে, জুল পার সেকেন্ড পার মিটার স্কোয়ার, এইভাবে করে আমরা লিখি জুল পার সেকেন্ড পার মিটার স্কোয়ার। এনার্জি পার ইউনিট এরিয়া, পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম, এনার্জি পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম। ঠিক আছে, তাহলে এটাকে আমরা হচ্ছে গিয়ে ধরতেছি কি, এটাকে আমরা ধরতেছি হচ্ছে আমাদের এস। তাহলে এখানে ভ্যালু হচ্ছে কি আমাদের 1.3 ইন্টু 10 কিউব জুল পার সেকেন্ড পার মিটার স্কোয়ার। আচ্ছা, কোন জায়গায় এটাকে 1.38ও ধরা আছে, তো সেই ক্ষেত্রে হচ্ছে রাউন্ড অফ করলে আবার 1.4 হয়। সো আমরা শুধুমাত্র 1.3 না লিখে বইয়ের মতো করে সরাসরি হচ্ছে গিয়ে 1.38 ওইটা ধরে নিই। তাহলে এস ইজ ইকুয়ালস টু ফুল ভ্যালুটা লিখলে আসে হচ্ছে 1.38, 1.38 ইন্টু 10 কিউবড, 1.38 ইন্টু 10 কিউবড জুল পার সেকেন্ড পার মিটার স্কোয়ার। এখন জুল পার সেকেন্ডকে আবার হচ্ছে গিয়ে ওয়াট বলা যায়, আমরা জানি ইউনিট এনার্জি ডিভাইডেড বাই টাইম, পার ইউনিট টাইমে আমাদের যে এনার্জি বা ওয়ার্ক ডান ওটাকে আমরা হচ্ছে গিয়ে আবার পাওয়ার বলি। তাহলে এখান থেকে আমরা এস কে এভাবেও লিখতে পারি, ইউনিটটাকে 1.38 ইন্টু 10 কিউবড ওয়াট পার মিটার স্কোয়ার। তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে 1 সোলার কনস্ট্যান্ট। এই সোলার কনস্ট্যান্ট হচ্ছে আমাদের এস দিয়ে এখানে কি করতে হয়, এক্সপ্রেস করতে হয়। তাহলে এখান থেকে আমরা এস এর পরিচয়টা পেয়ে গেলাম। এখন কথা হচ্ছে আমাদের অ্যামাউন্ট অফ এনার্জি, আমরা এইভাবে করে বলতে পারি অ্যামাউন্ট অফ
এনার্জি ইনসিডেন্ট অন 1 মিটার স্কোয়ার এরিয়া পার সেকেন্ড ইজ ইকুয়ালস টু এস, তাই তো? এস হচ্ছে কি আমাদের এনার্জি। এনার্জিটা কি? দ্য অ্যামাউন্ট অফ এনার্জি পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম, এটাকে আমরা বলি 1 এস বা 1 সোলার কনস্ট্যান্ট। তাহলে অ্যামাউন্ট অফ এনার্জি ইনসিডেন্ট অন 1 মিটার স্কোয়ার এরিয়া পার সেকেন্ড অর পার ইউনিট টাইম ইজ ইকুয়ালস টু হচ্ছে আমরা এখান থেকে কি লিখতে পারি? এস লিখতে পারি। নাও সান কিরকম? সান হচ্ছে গিয়ে স্ফেয়ার। সান কিভাবে করে চারপাশে এনার্জি রেডিয়েট করবে? অ্যাজ আ স্ফেয়ার। তাহলে চিন্তা করো, এই যে সান, ও হচ্ছে গিয়ে এখান থেকে এনার্জি যে রেডিয়েট করতেছে, এই এনার্জি ওর রেডিয়েশনটা কেমন হবে? এরকম স্ফেরিক্যাল শেপের হবে। ও চারপাশে হচ্ছে গিয়ে এরকম একটা স্ফেয়ারের মতো শেপে চারপাশে এনার্জি রেডিয়েট করবে। চারপাশে এখান থেকে এনার্জি সানটা রেডিয়েট করবে, রাইট? তাহলে এই যে আমরা যে স্ফেয়ারটা চারপাশে নিলাম, এইটাই সেই স্ফেয়ার যে স্ফেয়ার ওয়াইজ সান হচ্ছে গিয়ে তার চারপাশে এনার্জি রেডিয়েট করছে কন্টিনিউয়াসলি। তাহলে এই যে স্ফেয়ারটা, এই স্ফেয়ারের রেডিয়াস কত? এই স্ফেয়ারের রেডিয়াস হচ্ছে গিয়ে আমাদের এখানে ক্যাপিটাল আর। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে অ্যামাউন্ট অফ এনার্জি ইনসিডেন্ট অন 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার, 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার অ্যামাউন্ট অফ এরিয়া পার সেকেন্ড ইজ ইকুয়ালস টু, তাহলে কি আসবে এখান থেকে? 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার মাল্টিপ্লাইড বাই এস। এই যে আমাদের অ্যামাউন্ট অফ এনার্জি ইনসিডেন্ট অন that 4 pi r square, that white amount of that white sphere এর পরিমাণে যেই পরিমাণ এনার্জি ও হচ্ছে গিয়ে রেডিয়েট করে বা যে পরিমাণ এনার্জি ও হচ্ছে গিয়ে ইনসিডেন্ট করতে থাকে, এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে আমাদের এলএস, মানে সোলার লিউমিনোসিটি। তাহলে এইটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে সোলার লুমিনোসিটি। ঠিক আছে, সোলার লুমিনোসিটিকে আমরা হচ্ছে গিয়ে এল এস দিয়ে এক্সপ্রেস করি, এবং এল এস এর ভ্যালু হচ্ছে 4 পাই আর স্কোয়ার অ্যামাউন্ট অফ এরিয়াতে কি অ্যামাউন্ট অফ মানে সোলার কনস্ট্যান্ট থাকে, বা 4 পাই আর স্কোয়ার অ্যামাউন্ট অফ এরিয়াতে সান কি পরিমাণ লিউমিনোসিটি আস্তে আস্তে রেডিয়েট করতে থাকে, সেই অ্যামাউন্টটাকে আমরা হচ্ছে গিয়ে এল এস ইকুয়ালস টু 4 পাই আর স্কোয়ার মাল্টিপ্লাইড বাই এস এভাবে করে লিখতে পারি। সো এই ফর্মুলাটা আমরা বুঝে গেলাম। 4 পাই, এখানে ক্যাপিটাল আর যেটা আছে সেই ক্যাপিটাল আর হচ্ছে যে এটা 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটের অ্যামাউন্ট 1.496 10 টু দি পাওয়ার 11, আর এস এর ভ্যালু তো কনস্ট্যান্ট, এস এর ভ্যালু আমরা বলে দিয়েছি 1.38 ইন্টু 10 কিউবড ওয়াট পার মিটার স্কোয়ার। তাহলে এস এর ভ্যালু যদি জানা থাকে, ক্যাপিটাল আর এর ভ্যালু যদি জানা থাকে, আমি এখান থেকে সোলার লুমিনোসিটি এলএস খুব সহজে বের করতে পারবো। তাহলে অ্যামাউন্ট অফ এনার্জি ইনসিডেন্ট করতেছে পার মিটার স্কোয়ারে, 1 মিটার স্কোয়ারে হচ্ছে যদি এস হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের অ্যামাউন্ট অফ এনার্জি ইনসিডেন্ট অন 4 পাই আর স্কোয়ার হবে 4 পাই আর স্কোয়ার ইন্টু এস। এটাকে আমরা বলবো হচ্ছে সোলার লুমিনোসিটি। এইখান থেকে আমরা মোটামুটি হচ্ছে কি ম্যাথ গুলো একটু দেখতে পারবো দুই একটা। যেমন এখানে বলছে দ্য সান এমিটস এনার্জি পার সেকেন্ড, পার সেকেন্ডে সান কি পরিমাণ এনার্জি এমিট করে সেটা হচ্ছে আমার কাছে এখানে জানতে চাইছে। তাহলে একটু বের করো, পার সেকেন্ডে যদি ওর কাছে জানতে চায় এনার্জি পার সেকেন্ড, তাহলে হচ্ছে গিয়ে বুঝতেই পারছো আমার সোলার লুমিনোসিটি লাগবে। তাহলে এলএস ইজ ইকুয়ালস টু 4 পাই, তার সাথে ক্যাপিটাল আর এর ভ্যালুটাকে বসাবো, এটাকে স্কোয়ার করব, আর এস এর ভ্যালুটাকে বসাবো। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি এখান থেকে এলএস এর ভ্যালুটা বের করতে চাই, আমাদের হতে হবে মানে বসানো লাগবে 4 পাই আর স্কোয়ার, তার সাথে মাল্টিপ্লাই করতে হবে হচ্ছে আমার এস এর ভ্যালু। তাহলে এখান থেকে বসলাম 4 পাই ক্যাপিটাল আর, এটার ভ্যালু হচ্ছে 1.496 10 টু দি পাওয়ার 496 ইন্টু 10 টু দি পাওয়ার 11, এটাকে করতে হবে হচ্ছে স্কোয়ার মাল্টিপ্লাইড বাই এস। এস এর ভ্যালুটা আমরা লিখছি হচ্ছে 1.38 ইন্টু 10 কিউবড ইন্টু 10 কিউবড। তাহলে দেখো 4 পাই তো কোনো ইউনিট নাই, 4 পাই 4 পাই, ক্যাপিটাল আর হচ্ছে গিয়ে আমাদের এখানে একটা ডিস্টেন্স, যে ডিস্টেন্সটাকে আমরা মিটারে লিখছি, তাহলে ক্যাপিটাল আর স্কোয়ার হয়ে যাবে মিটার স্কোয়ার, তাই না? আমাদের এইখান থেকে 4 পাই, এইটার হচ্ছে গিয়ে নো ইউনিট, এটার কোনো ইউনিট নাই। এইখানে যে অংশটুকু আছে এটাকে স্কোয়ার করব, স্কোয়ার করলে চলে আসবে মিটার স্কোয়ার ইন্টু এইখানে যে অংশটুকু আছে এটুকু হচ্ছে আমার এস থেকে বসানো, এবং এস এর ইউনিট হচ্ছে ওয়াট পার মিটার স্কোয়ার বা জুল পার সেকেন্ড পার মিটার স্কোয়ার। তাহলে এখান থেকে ইউনিট আসবে হচ্ছে জুল পার সেকেন্ড
পার মিটার স্কয়ার। তো পার মিটার স্কয়ার আর মিটার স্কয়ার ক্যান্সেল আউট হয়ে যাবে। ফাইনালি আমার যে এলএস এর ভ্যালুটা আসবে, সেই এলএস এর ভ্যালুটার ইউনিট আসবে হচ্ছে জুল পার সেকেন্ড, কারণ 4 পাই এর তো কোনো ইউনিট নাই, সো শুধুমাত্র জুল পার সেকেন্ড আসবে। সাইদুর হচ্ছে আমাকে অলরেডি অ্যান্সার বলে দিয়েছো 4 × 10⁻26। আনিকাও বলেছো অ্যান্সার এ হবে। ভেরি গুড, তাহলে আমি আর ক্যালকুলেশন করলাম না, তা একবার চেক দিই। 4 পাই মাল্টিপ্লাইড বাই 1.38 10 কিউবড মাল্টিপ্লাইড বাই হচ্ছে 1.496 10⁻11 হোল স্কয়ার। তাহলে রেজাল্ট আসে হচ্ছে আমার 3.88 10⁻26। 3.88 মানে হচ্ছে গিয়ে 4। তাহলে এখান থেকে রেজাল্ট আসে এরকম 3.88 10⁻26, যেটাকে অ্যাপ্রক্সিমেটলি আমরা 4 × 10⁻26 বলতে পারি। তাহলে 4 × 10⁻26 এই নাম্বারটা হবে আমাদের জন্য কারেক্ট অ্যান্সার। নাও ইউনিট দেখো সবার এখানে জুল বলে দেওয়া আছে, বিকজ অলরেডি কোশ্চেনের ভিতরে পার সেকেন্ড ঢুকে গেছে, সো এটা কিন্তু রং না, ঠিক আছে। 4 × 10⁻26 জুল পার সেকেন্ড। সো আমাকে যখন কোশ্চেন বলছে, আমার কাছে শুধুমাত্র যদি এনার্জি জানতে চাইতো, দ্য সান এমিটস এনার্জি ড্যাশ, তাহলে এনার্জির ক্ষেত্রে রেজাল্ট আসতে হচ্ছে এত জুল পার সেকেন্ড। বা যেহেতু প্রশ্নে বলেই দিছে পার সেকেন্ডে এনার্জি কত বের করবা, সো পার সেকেন্ডে এনার্জির ক্ষেত্রে আবার নতুন করে জুল পার সেকেন্ড দেওয়া লাগে না, সো শুধু জুলের অ্যান্সারটা রাখলেই হয়। তাহলে আমাদের এখান থেকে অ্যান্সার আসবে হচ্ছে 4 × 10⁻26। ভেরি গুড। নেক্সটে দেখো বলছে ব্ল্যাক হোলের কথা। নাও ব্ল্যাক হোলের কথার আগে হচ্ছে আমার জেনে আসতে হবে স্টারের ব্যাপার স্যাপার গুলা কেমন হয়, কাকে আমি বা কোন স্টার গুলাকে আমি ব্ল্যাক হোল বলবো, তারপর ব্ল্যাক হোলের কাহিনীতে ঢুকতেছি। সো আমরা একটা আর হচ্ছে দুইটা এমসিকিউ সহ দুইটাকে স্কিপ করে চলে গেলাম, 3 নাম্বারটাকেও স্কিপ করে চলে গেলাম। আগে আমরা লাইফ স্টোরি অফ দ্য স্টার্স এখানে চলে আসি। লাইফ স্টোরি অফ দ্য স্টার্স কে আমরা হচ্ছে একটু আগে নিয়ে আসি, এই স্লাইডটাকে আমরা এইখান থেকে ধরে নিয়ে আসি হচ্ছে গিয়ে ব্ল্যাক হোলের উপরে, তাহলে সুন্দর হইলো। এখন হচ্ছে আমরা এই যে এমসিকিউটা মাত্র সলভ করলাম, সরাসরি চলে যাব হচ্ছে লাইফ স্টোরি অফ দা স্টারসে। সো স্টারসের লাইফ স্টোরিটা কেমন হয়, নরমালি আমাদের সানের যে ম্যাস আছে এটাকে বলা হয় হচ্ছে কি ওয়ান সোলার ম্যাস। সো এই সোলার ম্যাসের সাথে আমরা হচ্ছে গিয়ে বিভিন্ন স্টার, আমাদের আশেপাশে যেসব নোন স্টারস গুলো আছে বা আমরা নতুন নতুন যে স্টার গুলা নতুন করে আবিষ্কার করছি, এই আবিষ্কারকৃত সবগুলা সোলার ম্যাচ দিয়ে আমরা হচ্ছে গিয়ে সবগুলা স্টারের ম্যাচকে কম্পেয়ার করে তারপর হচ্ছে আমরা ভ্যালুগুলা বের করি এবং বুঝতে চেষ্টা করি যে কোন স্টারের ফাইনাল সিচুয়েশনটা কেমন হবে, কোন স্টার নোভা হবে, কোন স্টার হচ্ছে সুপার নোভা হবে, কোন স্টার হাইপার নোভা হবে, কোনটা হচ্ছে গিয়ে আমাদের ব্ল্যাক হোলে কনভার্ট হবে। তো ম্যাস অফ দ্য স্টার, মনে করো আমরা একটা আননোন স্টার খুঁজে পেয়েছি, যেই স্টারটার ম্যাস হচ্ছে 2 সোলার ম্যাসের চাইতে কম। তো সোলার ম্যাস কি এখান থেকে একটু মাথায় রাখতে হবে, আমরা হচ্ছে এম নট যেটা, এটা হচ্ছে গিয়ে সোলার ম্যাস বলি। সোলার ম্যাস বলতে আসলে কি বোঝায়, ম্যাস অফ আওয়ার সান, ম্যাস অফ আওয়ার সান। এটা ভ্যালু কত, 2 × 10⁻30 অথবা এক্স্যাক্টলি হচ্ছে 1.99 × 2 × 10⁻30 অথবা 1.99 × 10⁻30 কেজি। ঠিক আছে, এটাকে বলা হয় হচ্ছে গিয়ে এম নট। এম নট দিয়ে আমরা সোলার ম্যাস বুঝাই। তাহলে সোলার ম্যাস হচ্ছে 2 × 10⁻30 কেজি অথবা 1.99 10⁻30 কেজি। এইটার সাথে আমরা হচ্ছে গিয়ে বিভিন্ন ম্যাসের তুলনা করব। তাহলে একটা স্টার আমরা পেলাম, যে স্টারের ম্যাস অফ দ্য স্টার ইজ লেস দেন 2m নট, যদি এমন হয় 2 সোলার ম্যাসের চাইতে ম্যাসগুলো হচ্ছে গিয়ে ছোট, তাহলে এই যে স্টারগুলো আছে এই স্টারগুলা কি হবে, এই স্টারগুলা হচ্ছে গিয়ে আফটার, এটার পরিণতি যদি আমরা এইভাবে লিখতে চাই, এদের জন্য আমরা এইভাবে বলতে পারি আফটার বার্নিং অল ফুয়েল। এরপর এটা কি হবে, কম্প্রেশন হবে। ফুয়েল শেষ হয়ে গেলে ঠান্ডা হওয়া শুরু করবে, ঠান্ডা হলে কম্প্রেশন হবে। কম্প্রেশন হতে হতে ম্যাক্সিমাম অ্যামাউন্টে আসার পর এটা ব্লাস্ট করবে। এই ব্লাস্টকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে নোভা। এবং নোভা হওয়ার পরে এটা হচ্ছে গিয়ে একটা নোভা স্টার অথবা হচ্ছে গিয়ে হোয়াইট ডোয়ার্ফ হিসেবে থাকবে। তাহলে তখন এটা থাকবে হচ্ছে ফাইনালি, মানে ব্লাস্ট হওয়ার পরে এটার যে কোরটা থাকবে এবং যে অংশটুকু অবশিষ্ট থাকবে সেটা একটা নোভা স্টার অথবা এটা হচ্ছে একটা হোয়াইট ডোয়ার্ফ হিসেবে বাকিটুক
রয়ে যাবে এবং এটা ব্লাস্ট হওয়ার পরে এটার বাকি টুকরাগুলো যেটা ছুটে আসবে সেখান থেকে ফার্দার নতুন প্ল্যানেটস অথবা নতুন সোলার সিস্টেম বা নতুন সান বা নতুন স্টার তৈরি হতে পারে। তাহলে এটা হচ্ছে কি আমার যাদের সোলার ম্যাস 2 সোলার ম্যাসের চাইতে ম্যাস কম। যদি ম্যাস এমন হয় যে আমরা একটা স্টার খুঁজে পেয়েছি যেটার ম্যাস হচ্ছে 2 সোলার ম্যাসের চাইতে বেশি 5 সোলার ম্যাসের চাইতে কম, তাহলে এইখান থেকে আমরা বলতে পারি হচ্ছে গিয়ে 2 সোলার ম্যাস 2m0 less than the mass of the star less than 5m0। যদি এরকম কোন স্টার পাওয়া যায় যেগুলোর ম্যাস হচ্ছে 2m0 এর চাইতে বেশি বাট 5m0 এর চাইতে কম, তাহলে এদের ক্ষেত্রে এদের আলটিমেটলি ফেট কিরকম হবে? একই জিনিস। এদের ক্ষেত্রেও আমরা তাহলে বলতে পারি হচ্ছে আফটার বার্নিং অল ফুয়েল তো ফুয়েল যখন বার্ন হয়ে যাবে কম্প্রেশন হবে, আবার কম্প্রেশন থেকে এটা হবে আবারও ব্লাস্ট। এখন যেহেতু এটা ম্যাস বেশি এদের ব্লাস্টের মধ্যে এনার্জিও হিউজ পরিমাণ রেডিয়েটেড হবে, ব্লাস্টটা অনেক বড় হবে। সো তখন এগুলাকে আমরা আর নোভা বলি না, তখন এগুলাকে আমরা বলি হচ্ছে গিয়ে সুপারনোভা। ঠিক আছে, ব্লাস্ট হলে সুপারনোভা হয়ে তারপর হচ্ছে তার আলটিমেটলি কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। আচ্ছা, এখানে একটা স্পেশাল কেস আছে। যদি আমরা একটা ছোট্ট স্পেশাল কেস আছে, যদি আমরা এমন দেখি যে আমাদের যে ম্যাসটা আছে এটা হচ্ছে 1.4 থেকে 3m0 এর মধ্যে, 1.4m0 1.4m0 তার থেকে বড় ম্যাস অফ দ্য স্টার, কিন্তু 3 এর চাইতে আবার ছোট। ঠিক আছে, 2 থেকে 5 তো বড় রেঞ্জ, এই বড় রেঞ্জের ভিতরে আবার ঢুকলে 1.4m0 থেকে 3m0 এর মধ্যে যে সকল স্টারের ম্যাস থাকে এই স্টার গুলাকে আবার একটা ডিফারেন্ট নামে ডাকা হয়, এদেরকে আমরা বলি হচ্ছে কি নিউট্রন স্টার। ঠিক আছে, এটা একটা স্পেশাল কেস, এটা একটু মনে রাখবো। আমরা এই টাইপের স্টার গুলাকে হচ্ছে সাধারণত নিউট্রন স্টার নামে ডাকি, যে স্টার গুলার ম্যাস 1.4m0 এর চাইতে বেশি হয় এন্ড 3m0 এর চাইতে বড় মানে ছোট হয়, 3m0। ঠিক আছে, তাহলে এগুলোকে আমরা বলবো হচ্ছে কি নিউট্রন স্টার, এটা একটা স্পেশাল কেস। আর যদি এমন হয় ম্যাস অফ দ্য স্টার ইজ গ্রেটার দেন 5 সোলার ম্যাসেস, মানে এটা তো লেস দেন 5m0 ছিল, যদি আমার এমন হয় ম্যাস অফ দ্য স্টার ইজ গ্রেটার দেন 5m0, যদি 5m0 এর চাইতেও বড় হয়ে যায়, মানে সানের যে ম্যাস সেই সানের ম্যাসের 5 টাইমস ম্যাস, তার চাইতেও হায়ার ভ্যালু, তার চাইতেও বিগার ভ্যালু যদি হয়, তাহলে এইগুলা হচ্ছে গিয়ে পরবর্তীতে কম্প্রেশন হওয়ার পরে এরা হচ্ছে গিয়ে পরবর্তীতে আর হচ্ছে ব্লাস্ট হয় না, এরা হচ্ছে গিয়ে আফটার বার্নিং, কি দিয়ে লিখবো, এই কালার দিয়ে লিখি, এটা হচ্ছে গিয়ে আমরা বলতে পারি এইভাবে আফটার বার্নিং ফুয়েল কম্প্রেশন হয়, তারপর হিউজ mass gather in a very small volume. So huge mass small volume এর মধ্যে গ্যাদার করে and converts into a black hole. ঠিক আছে, তখন হচ্ছে এটা কিসে কনভার্ট হয়ে যায়? ব্ল্যাক হোলে কনভার্ট হয়ে যায়, এটা বার্স্ট হয় না, ওই স্টারটা ওইখানে এক্সিস্ট করে বাট আমরা হচ্ছে ব্ল্যাক হোল দেখি না। সো ওইখানে হচ্ছে এক্সিস্ট করে, ওখানে কোনো সুপারনোভা একটা স্টার দেখা যাচ্ছে, স্টারটা হচ্ছে আস্তে আস্তে বড় হলো আমাদের সামনে, তারপর স্টারটা ছোট হয়ে আসলো এবং একদিন আমরা স্টারটাকে দেখতে পেলাম না, কারণ হচ্ছে গিয়ে স্টারটা আস্তে আস্তে কিসে কনভার্ট হয়ে গেছে? ব্ল্যাক হোলে কনভার্ট হয়ে গেছে। এই যে ব্ল্যাক হোলের কথা বলি যে আমরা, এটা একটু মাথায় রাখবো, ব্ল্যাক হোল ইজ not completely black or dark. ঠিক আছে,
ব্ল্যাক হোলটা আমরা যেরকম বলি ব্ল্যাক হোল, এটা এক্স্যাক্টলি ওর কাছ থেকে কেন ওকে ব্ল্যাক হোল মনে হচ্ছে, ওই পুরাপুরি একটা গর্তের মতো কেন মনে হয়, একটা ডার্ক মানে গর্তের মতো বা ব্ল্যাক হোলের মতো কেন লাগতেছে, বিকজ ওর কাছ থেকে কোনো লাইট এমিট হচ্ছে না। নর্মালি সানগুলো কি করে, সানগুলো হচ্ছে এনার্জি যখন রেডিয়েট করতে থাকে বা যখন ফুয়েল ইউজ করতে থাকে ও তো কন্টিনিউয়াস গ্লো করে, যেমন আমাদের সান। সো ওর কাছ থেকে লাইট আসতেছে আমাদের কাছে, আমরা সানের এক্সিস্টেন্স বুঝতে পারছি। যদি সানের দিকে নাও তাকাই, রাস্তায় বের হলে নিজেই বোঝা যায় যে সূর্য উঠছে, তাই না, বাংলাদেশের রাস্তায় বের হলে। তো ব্ল্যাক হোলটা হচ্ছে কমপ্লিটলি ব্ল্যাক না, ওর কাছ থেকে আসলে লাইট যে আমাদের কাছে এসে পৌঁছাবে, ওর এত বেশি গ্র্যাভিটেশনাল পুল, এই গ্র্যাভিটেশনাল পুল দিয়ে ও হচ্ছে গিয়ে লাইটও এমিট করতে দেয় না। তাহলে এখান থেকে আর একটু এক্সটেন্ড করা যায় যে স্মল ভলিউম কনভার্টস ইনটু আ ব্ল্যাক হোল ফর হিউজ গ্র্যাভিটি, ইভেন লাইট cannot escape. ওর কাছ থেকে যেহেতু লাইটও আসতে পারে না, ও যেহেতু লাইটও হচ্ছে গিয়ে টেনে নিজের কাছে রেখে দেয়, এই জন্য হচ্ছে ওকে ইভেনচুয়ালি ডার্কার লাগে, দ্যাটস ওয়াই আমরা এটাকে বলি হচ্ছে গিয়ে ব্ল্যাক হোল। বাট অ্যাকচুয়ালি ও হচ্ছে গিয়ে যে পুরাপুরি কিছুই এমিট করে না তা না, ও হচ্ছে গিয়ে একরকমের রেডিয়েশন এমিট করে। ওই রেডিয়েশনটাকে আমরা নাম দিয়েছি স্টিফেন হকিংস প্রথম এটা দেখতে পান, এবং ওনার ফর্মুলা অনুযায়ী বা ওনার ওই হাইপোথিসিস অনুযায়ী এই রেডিয়েশনটার নাম হয়ে গেছে হচ্ছে হকিংস রেডিয়েশন। তাহলে ব্ল্যাক হোল ইজ নট কমপ্লিটলি ব্ল্যাক। আর আরেকটা জিনিস যেটা মনে রাখতে হবে, ইট এমিটস হকিংস রেডিয়েশন। হকিংস রেডিয়েশন নামে একটা স্পেশাল সর্ট অফ রেডিয়েশন আমরা ব্ল্যাক হোলের কাছ থেকে পাই বা ব্ল্যাক হোল থেকে বের হতে দেখি। তাহলে এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে হকিংস রেডিয়েশন। এই যে এম নট সোলার ম্যাস এবং ম্যাস অফ আওয়ার সান 1.99 10⁻30, এই হচ্ছে কি আমাদের মোটামুটি আমার বিভিন্ন স্টার গুলার ফেট। কিছু স্টার আছে যাদের ম্যাস 2m নটের ছোট, কিছু স্টার আছে যাদের ম্যাস 2 থেকে 5m নটের মধ্যে, কিছু আছে যারা 5m নটের চাইতে বড়। সো 2m নটের ছোট যারা, তারা হোয়াইট ডোয়ার্ফ হয়, নোভা হয় তাদের জন্য। 2 থেকে 5m নটের মধ্যে যারা থাকে তাদের সুপার নোভা হয়, এবং এদের মাঝখানে আমার নিউট্রন স্টারও থাকে। আর যারা 5m নটের বড় তারা হচ্ছে আলটিমেটলি ব্ল্যাক হোলে কনভার্ট হয়ে যাবে। আচ্ছা, এখন তাহলে তুমি ব্ল্যাক হোলে আসতে পারো। ব্ল্যাক হোল তাহলে, ইফ দ্য স্কেপ ভেলোসিটি ইজ ইকুয়ালস টু দ্য ভেলোসিটি অফ দ্য লাইট ফর আ স্টার of mass, then the value of the radius obtained by putting c in place of escape velocity in the equation is called Schwarzschild radius. তাহলে একটা ব্ল্যাক হোল, এই যে আমাদের যে স্টারটা ছিল এখানে কিন্তু আমাদের সেই স্টারটা বসেছিল, ঠিক আছে, আমরা যে স্টারের কথা বলছি সেই স্টারটা কিন্তু ছিল কোথায়, স্টারটা কিন্তু ছিল এইখানেই। এই স্টারটা যেখানে ছিল এই জায়গাটাতেই স্টারটা হচ্ছে কি এক্সিস্ট করতেছে, বাট আমরা কেউ দেখতে পাচ্ছি না। তো ওর চারপাশে একটা এরিয়া থাকে, এই যে এরিয়াটুক দেখতে পাচ্ছ এটার চারপাশে, এই এরিয়াটুকের মধ্যে দেখো আরেকটা ব্ল্যাক হোল এসে ঢুকে গেছে। সো এই যে এই এরিয়াটুককে বলা হয় হচ্ছে গিয়ে ইভেন্ট হরাইজন। এই এরিয়াটুককে আমরা বলি হচ্ছে গিয়ে ইভেন্ট হরাইজন। এই ইভেন্ট হরাইজনের মধ্যে ওর হচ্ছে গিয়ে যে পরিমাণ গ্র্যাভিটি, অত হিউজ ম্যাস, তাই না, ম্যাস অনেক বেশি হয়, গ্র্যাভিটি অনেক বেশি, এবং গ্র্যাভিটেশনাল পুল ওর কোনো কিছুকে টেনে ধরে রাখা, লাইট বের হতে দিচ্ছে না। তুমি বুঝতে পারতেছো যে কি পরিমাণ হিউজ ম্যাস এই জায়গাটার মধ্যে অলরেডি আছে। সো এখানে যেহেতু এত হিউজ ম্যাস আছে, সো এখানে গ্র্যাভিটি অনেক স্ট্রং, এবং এই যে ইভেন্ট হরাইজনটা এটা হচ্ছে ওর চারপাশে থাকা একটা রেডিয়াস বা এরিয়া, যে এরিয়ার মধ্যে অন্য কেউ এসে ঢুকলেই ও হিউজ অ্যামাউন্ট অফ ফোর্সে ভিতরের দিকে টান দিবে, ওর কাছ থেকে লাইটই বের হইতে পারতেছে না। সো তুমি আর আমি যদি সামহাও ইভেন্ট হরাইজনে ঢুকে যাই, তাহলে ব্ল্যাক হোল হচ্ছে হিউজ অ্যামাউন্ট অফ ফোর্স দিয়ে আমাদেরকে টেনে সেন্টারের কাছে নিয়ে যাবে, ব্ল্যাক হোলের কাছে। এরপর কি হবে আমরা কেউ কিছু জানি না, এটা নিয়ে অনেক থিসিস আছে, অনেক হাইপোথিসিস আছে, অনেক রকমের থিওরিজ আছে। তো ব্ল্যাক হোলের ভিতরে গিয়ে কি হয় জানতে পারলে আমরা ভালো হইতো, আমরা এসে ফিজিক্সের চ্যাপ্টার নাম্বার 12 নতুন একটা চ্যাপ্টার দিতাম অ্যাস্ট্রোনমির পরে, যে ব্ল্যাক হোলের ভিতরে কি আছে এরকম নিয়ে, বা ব্ল্যাক হোল নিয়ে আমরা হচ্ছে কি একটা সুন্দর চ্যাপ্টার বানাইতে পারতাম। তো যেহেতু ওখানে গেলে তুমি আর কোনোদিন ফেরত আসবে না, আমিও ফেরত আসবো না, সো ওখানে যাবো না, এবং ওটার ভিতরে কি হয় আমরা কেউ জানতেও পারছি না, বিকজ আমরা সিগন্যাল দিয়ে সবকিছু জানতে পারি। আমি তোমার কাছে কথা বলছি, আমার সাউন্ড সিগন্যালটা তোমার কানে পৌঁছাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ, সো লাইট সিগন্যাল তোমার কানে পৌঁছাচ্ছে, তুমি ভিডিও দেখছো, ভিডিও শুনছো, তোমার কাছে একটা ইনফরমেশন যাচ্ছে। যার কাছ থেকে লাইটই আসে না তার কাছ থেকে কোনো সিগন্যাল বের করে নিয়ে আসা পসিবল না। সো এখানে আসলে আমি কাউকে পাঠাবো
বা কোন একটা সিগন্যাল পাঠাবো, ওই সিগন্যালটা রিফ্লেক্ট করবে, রিফ্র্যাক্ট করবে, ফেরত আসবে, কোয়ান্টাইজড হবে, কিছু একটা তো হবে, বাট ওখানে গেলে কিছু আর ফেরত আসে না। সো ইভেনচুয়ালি আমি কোনো ইনফরমেশন ব্ল্যাক হোলের ভিতরে থেকে পাচ্ছি না। তাহলে এই হচ্ছে কি আমাদের ব্ল্যাক হোলের কথা। তো স্কেপ ভেলোসিটির ইকুয়েশনের ক্ষেত্রে আমরা কি করব, স্কেপ ভেলোসিটিটা ইকুয়াল হয়ে যাবে টু দ্য ভেলোসিটি অফ লাইট। তো স্কেপ ভেলোসিটির ইকুয়েশন কি? স্কেপ ভেলোসিটির ইকুয়েশন হচ্ছে ভিই ইকুয়ালস টু √2gm ডিভাইডেড বাই ক্যাপিটাল আর। তাহলে সেই ক্ষেত্রে আমাদের সি এর ইকুয়েশন আসবে হচ্ছে √2gm ডিভাইডেড বাই আর। তাহলে এখান থেকে যদি আমরা সি স্কোয়ার করে ফেলি, তাহলে এখান থেকে আসবে হচ্ছে গিয়ে 2gm ডিভাইডেড বাই ক্যাপিটাল আর। তাহলে সেই ক্ষেত্রে আমরা নেক্সট লাইন যখন ক্যাপিটাল আর লিখবো, এটাই হচ্ছে গিয়ে আমাদের 2gm ডিভাইডেড বাই সি স্কোয়ার। এই আরটাকেই আমরা বলি হচ্ছে গিয়ে শোয়ারশিল্ড রেডিয়াস। তাই আর এর নিচে আমরা একটা ছোট কি দিই, আমরা একটা ছোট এস দিই। তো আর্নল্ড শোয়ারশিল্ড নামের একজন সায়েন্টিস্ট প্রথমে রেজিস মানে কি বলে রেডিয়াসটা বের করতে পেরেছিলেন প্রপারলি, এই জন্য এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে শোয়ারশিল্ড। কেউ কেউ বলে শোয়ার্জকাইল্ড, কেউ কোনো কোনো বইয়ে লেখা থাকে হচ্ছে গিয়ে শোয়ারচাইল্ড, কোনো কোনো বইয়ে লেখা থাকে হচ্ছে গিয়ে স্কোয়ার্জচাইল্ড, কোনো কোনো বইয়ে লেখা থাকে হচ্ছে শোয়ারশিল্ড। সো এটা হচ্ছে গিয়ে বেসিক্যালি স্কোয়ারশিল্ড বলে, ঠিক আছে? SCHWARZ স্কোয়ার্স, তারপর হচ্ছে CHILD, সো স্কোয়ারশিল্ড। স্কোয়ারশিল্ড রেডিয়াসের ইকুয়েশনটা, তাহলে ইকুয়েশনটাও আমাকে একটু মাথায় রাখতে হবে, ম্যাথ করতে হতে পারে এখান থেকে। তাহলে এখন যে তোমাকে ম্যাথে নিয়ে যেতে পারবো, বলেছে ইফ আ স্টার অফ ম্যাস 4.5 10⁻30 কেজি, তাহলে ম্যাস জানি, টার্নস ইনটু আ ব্ল্যাক হোল, হোয়াট উইল বি ইটস রেডিয়াস? পারবো না? তাহলে সেই ক্ষেত্রে রেডিয়াস জানতে চাইছে মানে স্কোয়ারশিল্ড রেডিয়াসটাই বের করতে হবে। আমরা 2gm ডিভাইডেড বাই হচ্ছে সি স্কোয়ার। এম এর ভ্যালু তো জানাই আছে, জি এর ভ্যালু ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট জানি, সি এর ভ্যালু জানি, ভ্যালুগুলা বসাই দিলে এখান থেকে রেজাল্টটা ফাইন্ড আউট করতে পারবো। তাহলে করে ফেলো। 2 multiplied by 6.673 10⁻11 multiplied by হচ্ছে mass 4.5 10⁻30 divided by 3 10⁻8 whole square 6673 এরকম একটা ভ্যালু আসে, 6673 মিটার। তাহলে এখানে ভ্যালু কিন্তু এরকম নাই। সো আমরা যদি হচ্ছে কি এটাকে 1000 দিয়ে ডিভাইড করি, 6.673 কিলোমিটার বলা যাবে, যাকে অ্যাপ্রক্সিমেটলি আমরা এখানে 7 থাকার জন্য এখানে 1 অ্যাড করে 6.7 কিলোমিটার ধরে নিতে পারি। তাহলে 6.7 কিলোমিটার আমার বি নাম্বার অপশনে আছে, তাহলে বি নাম্বারটা আমার জন্য আসবে হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সটে যাই। নেক্সটে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম, লাস্ট দিন এটার সি করেছিলাম, এখানে হচ্ছে ডি বলেছে যে another galaxy X is moving away from our Milky Way galaxy at a velocity of 1000 km/s. So velocity বলে দেওয়া, there is a black hole with a mass of 5m0 in the X galaxy. হাবল কনস্ট্যান্টের ভ্যালু বলে দেওয়া, 1 সোলার ম্যাসের ভ্যালু বলে দেওয়া, এই যে যেটা বলেছিলাম লাইটের ভেলোসিটি বলে দেওয়া, এবং 1 লাইট ইয়ার বলে দেওয়া। তো লাইট ইয়ার আর হাবল কনস্ট্যান্ট দিয়ে আমরা লাস্ট দিন এটার সি দেখেছি। ডিতে বলেছে ভেরিফাই whether a light ray can pass 12 কিলোমিটার away from that black hole. সো শর্টশিল রেডিয়াসটা বের করব, দেখবো এটা 12 কিলোমিটারের মধ্যে পড়ে কিনা। সো 12 কিলোমিটার যদি ওই রেডিয়াসের ভিতর পড়ে যায়, তাহলে এখান থেকে কোনো লাইট রে পাস করবে না। আর যদি 12 কিলোমিটারটা শর্টশিল রেডিয়াসের বাইরে পড়ে, বেশি হয়, তাহলে তো আর অসুবিধা নেই, সেফলি পাস করবে। তো এটাই হচ্ছে আমাকে আলটিমেটলি এখান থেকে অঙ্ক করে বের করতে হবে। তাহলে আমরা RS বের করব হচ্ছে 2gm ডিভাইডেড বাই সি স্কোয়ার দিয়ে, এখানে হচ্ছে 2g, m এর জায়গায় আমরা বসাবো হচ্ছে 5m0, কারণ আমাদের সানের মানে স্টারের ম্যাস হচ্ছে 5m0 অ্যামাউন্টের, এবং এখান থেকে হচ্ছে গিয়ে সি স্কোয়ার। তাহলে 2 মাল্টিপ্লাইড বাই 6.67 10⁻−11 মাল্টিপ্লাইড বাই হচ্ছে গিয়ে 5 মাল্টিপ্লাইড বাই m0 এর ভ্যালু 1.99 10⁻30 ডিভাইডেড বাই হচ্ছে 3 10⁻8 হোল স্কোয়ার। তাহলে এটা আসে হচ্ছে গিয়ে 14748 14748.11111। সো আমরা 11 রাখতে পারি, এত মিটার, যেটাকে আমরা 1000 দিয়ে ডিভাইড করলে 0.3 ঘর সামনে চলে আসবে। সো হয়ে যাবে 14.75 কিলোমিটার। ঠিক আছে, তাহলে শর্টশিল রেডিয়াসই 14 কিলোমিটার, আর তুমি জিজ্ঞেস করছো যে 12 কিলোমিটার অ্যাওয়ে, ওই স্টার থেকে 12 কিলোমিটার অ্যাওয়ে বা ব্ল্যাক হোল থেকে 12 কিলোমিটার অ্যাওয়ের লাইট রে পাস করতে পারবে কিনা। সো এটা হচ্ছে গিয়ে গ্রেটার দেন 12 কিলোমিটার। তাহলে 12 কিলোমিটারটা এটার ভিতরেই পড়তেছে, সো অবভিয়াসলি এখান থেকে a light ray cannot pass.
কেন প্লাস পর্যন্ত রাখলে হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা ডিসিশনটা জানতে চাইছিলাম, ডিসিশনটা জানাই দিলাম। আচ্ছা, নেক্সট একটা এমসিকিউ বলছে, ইফ দ্য মাস অফ আ স্টার ইজ বিটুইন 2 to 3 সোলার ম্যাসেস, হোয়াট উইল বি দ্য ফাইনাল ফেট অফ দ্য স্টার্স। এই যে 2 থেকে 3 সোলার ম্যাসের মধ্যে যদি থাকে তাহলে এইটার ক্ষেত্রে কি হয়, আমরা বলেছিলাম ওই যে 1.4 এম নট, সেখান থেকে যদি আমাদের 3 এম নটের মধ্যে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে এখানে এটাকে বলতে পারি কি, এটাকে বলতে পারি হচ্ছে গিয়ে নিউট্রন স্টার। তাহলে এটা হচ্ছে গিয়ে আমরা একটু মাথায় রাখার চেষ্টা করবো আর কি। ওকে, এই হচ্ছে গিয়ে মোটামুটি জিনিসপাতি। আর এখন একটু টেলিস্কোপ নিয়ে কথাবার্তা বলি। এই যে আমরা বাইরের মানে এক্সট্রা টেরেস্ট্রিয়াল যে সকল সিগন্যালস, যে সকল রেজ, এক্স রে হতে পারে, গামা হতে পারে, এদেরকে যখন ক্যাপচার করি, ক্যাপচার করার পরে এদেরকে হচ্ছে গিয়ে আমরা ডেটা অ্যানালাইসিসে পাঠাই, এদেরকে অ্যানালাইসিস করে এটা কোত্থেকে আসছে, সেই জায়গাটা কেমন, ওটাকে একটা স্টার নাকি ওটা একটা প্ল্যানেট, ওইটার শিফটিং কেমন, ব্লু শিফট হচ্ছে না রেড শিফট হচ্ছে, স্টারটা বড় কত বড়, স্টারটার ফাইনাল ফেট কেমন হবে, সুপারনোভা, হাইপারনোভা, ব্ল্যাক হোল, এই জিনিসগুলো কিন্তু আমরা ফাইন্ড আউট করতে পারি ইউজিং দ্য টেলিস্কোপস। তাহলে রেডিও টেলিস্কোপ হচ্ছে জেনারেলি কনসিস্ট অফ দ্য ফলোইং পার্টস। ও কি করে, রেডিও ওয়েভস বা বিভিন্ন আমাদের আউটার শেলে বা আমাদের আউটার আর্থের মধ্য থেকে বাইরে থেকে যে সকল রেডিও সিগন্যাল গুলো আছে, সেই রেডিও সিগন্যাল বা রেডিও ওয়েভ গুলা ও হচ্ছে গিয়ে ক্যাপচার করে। ক্যাপচার করার পরে রিসিভারের কাছে পাঠায়, রিসিভার হচ্ছে গিয়ে পরবর্তীতে সেই সিগন্যাল গুলা ডেটা অ্যানালাইসিসে পাঠায়, ডেটা অ্যানালাইসিস হওয়ার পর আউটপুট বের হয়ে আসে। তাহলে ইট ইজ ইউজ টু কালেক্ট রেডিও ওয়েভস, মেনি রেডিও, এই জিনিসটা মনে রেখো, আমরা হচ্ছে রেডিও ওয়েভ গুলো এখান থেকে কালেক্ট করি। সো এটার মধ্যে একটা জায়ান্ট ডিশ আছে, এই যে গোলটা, এই ডিশটা হচ্ছে একটা বড় রিফ্লেক্টর হিসেবে কাজ করে। আর এখানে একটা ডিটেক্টর থাকে, ডিটেক্টরটাই হচ্ছে গিয়ে রিসিভারের মধ্যে থাকবে। তারপর টেলিস্কোপ গুলো হচ্ছে গিয়ে সিগন্যালটাকে পাস করে দিবে হচ্ছে ফার্দার অ্যানালাইসিসের ক্ষেত্রে, রিসিভার এন্ড অ্যাম্পলিফায়ারের কাছে যাওয়ার পর ডিটেক্টর এন্ড ডেটা প্রসেসিং ইউনিটে চলে যাবে। তাহলে এখান থেকে আমরা রেডিও টেলিস্কোপের কথা জানতে পারলাম। আরেক রকমের টেলিস্কোপ হয়, এটাকে বলা হয় অপটিক্যাল টেলিস্কোপ। বুঝতেই পারতেছো, অপটিক্যাল টেলিস্কোপ হচ্ছে কি আমাদের রিফ্লেক্টিং ক্যাটাডায়োপট্রিক। ক্যাটাডায়োপট্রিক হয়, বোথ লেন্সেস এন্ড মিররস ইউজ করে। তাহলে এটাতে লেন্স ইউজ করা হয়, এটাতে মিরর ইউজ করা হয়। আর যদি লেন্স মিরর সবই ইউজ করে তাহলে এটাকে বলা হয় হচ্ছে ক্যাটাডায়োপট্রিক। সো অপটিক্যাল টেলিস্কোপ গুলা কি করে, অপটিক্যাল টেলিস্কোপ আমরা একটু আগে তোমাকে যেটা বললাম সেটা হচ্ছে গিয়ে রেডিও টেলিস্কোপটা রেডিও ওয়েভ কালেক্ট করে। তাহলে অপটিক্যাল টেলিস্কোপ কালেক্টস লাইট সিগন্যাল, ঠিক আছে, লাইট সিগন্যাল কালেক্ট করে, লাইট সিগন্যালকে তারপর হচ্ছে গিয়ে ডেটা অ্যানালাইসিসে পাঠায়, ওটাকে অ্যানালাইসিস করে ফার্দার লাইটটা কোত্থেকে আসতেছে, জিনিসটার পরিচয় কি, ওটাকে একটা স্টার, ওটাকে একটা কমেট, ওটাকে একটা হচ্ছে গিয়ে আমার কি বলে ছোট ছোট পার্টিকেল বা কি, এটা বের করতে আমরা তখন হচ্ছে গিয়ে ওই লাইটটাকে অ্যানালাইসিস করি। আচ্ছা, গামারে টেলিস্কোপ নাম থেকে বুঝতে পারতেছো, এই টেলিস্কোপ গুলা হচ্ছে গিয়ে আমাদের এক্সট্রা টেরেস্ট্রিয়ালে যত গামা রে আছে সেই গামা রে গুলাকেও হচ্ছে গিয়ে আমাদের মানে এনভায়রনমেন্ট থেকে বা অ্যাটমসফিয়ার থেকে ক্যাপচার করে। সো স্পেশাল ডিটেক্টর থাকে ইউজ টু সেপারেট গামা রেস, তারপর ডাটা প্রসেসিং ইউনিটে পাঠিয়ে দিব। স্পেশাল ডিটেক্টরস আর ইউজ টু ডিটেক্ট গামা রেস সাচ অ্যাজ সেমিকন্ডাক্টর ডিটেক্টর। সো এটা দিয়ে হচ্ছে গিয়ে আমরা গামা রে ডিটেক্ট করি, গামা রে গুলো ডিটেক্ট করে অ্যানালাইসিসে পাঠাই। আরেক রকমের টেলিস্কোপ আছে, এটাকে বলা হয় এক্স রে। তাহলে বুঝতেই পারতেছো এই টেলিস্কোপ কি করবে, এক্স রে ক্যাপচার করবে। তাহলে এইটা হচ্ছে গিয়ে আমাদের এক্স রে টেলিস্কোপ। ওর কাজ কি, ক্যাপচার্স এক্স রেস আউটার মোস্ট অ্যাটমসফিয়ার বা আউটার মোস্ট এনভায়রনমেন্ট, এখান থেকে যদি কোনো আউটার মোস্ট এনভায়রনমেন্ট, এখান থেকে যদি কোনো এক্স রে ও দেখতে পায় তাহলে সেই এক্স রে কে ও হচ্ছে কি এখান থেকে কি করে, ক্যাপচার করে, এক্স রেটাকে ক্যাপচার করে আবার অ্যানালাইসিসে পাঠায়, অ্যানালাইসিস করে আমরা এক্স রেটা কোত্থেকে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে এখান থেকে ফাইন্ড আউট করতে পারি। তাহলে এই হচ্ছে কি আমার এক্স রে মানে মেইন সিস্টেম গুলা।
অপটিক্যাল সিস্টেম থাকবে, একটা ডিটেক্টর সেন্সর থাকবে, ডেটা ট্রান্সমিশন সিস্টেম থাকবে। অপটিক্যাল সিস্টেমটা হচ্ছে ক্যাপচার করবে, তারপর ডিটেক্টর বা সেন্সরের কাছে পাঠাবে, সেন্সর ওটাকে ডিটেক্ট করে পাঠাবে ডাটা ট্রান্সমিশন সিস্টেমে, এটা পরবর্তীতে হচ্ছে অরবিটাল কন্ট্রোল সিস্টেমে আউটপুটটাকে ক্যারি করে আবার নিয়ে যাবে। তাহলে এই হচ্ছে কি মোটামুটি আমার এই চ্যাপ্টারের মধ্যে যে যে জিনিসগুলো আছে সেগুলা সবগুলা জিনিসই মোটামুটি দেখানোর চেষ্টা করলাম। আশা করছি জিনিসগুলো সামারি করে লিখে দিয়ে একটু সুবিধা হয়েছে। এই সামারিটা হচ্ছে একদম জিস্ট। এরপর তুমি এটাকে একটু ফার্দার এক্সপ্যান্ড করে পড়বা যখন প্যারালাল টেক্সটটা দেখবা। প্যারালাল টেক্সট থেকে দেখার পরে যদি তোমার কাছে সময় থাকে তাহলে সেই ক্ষেত্রে তুমি একটু বইয়ের কাছে যে আরেকটু এক্সপ্যান্ড করতে পারো, সো দ্যাট এমসিকিউ রিলেটেড কোনো কিছু যদি আসে, হয়তো একটা এমসিকিউ আসবে, হয়তো দুইটা এমসিকিউ আসবে, আসলে হচ্ছে ওই জায়গাতে তোমার যেন কোনো জায়গায় ভুল না হয়, এটা একটু তুমি কেয়ারফুল থাকার চেষ্টা করবা। তো মোটামুটি হচ্ছে গিয়ে তোমাদের সাথে আমার আজকে শেষ ক্লাস। মোটামুটি যা যা দেখানোর সবগুলা জিনিসই দেখালাম। যদি কখনো কোনো কিছুতে কষ্ট পেয়ে থাকো বা ভুল হয়ে থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করছি এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, কারণ থ্রু আউট দ্য ক্লাসেস কন্টিনিউয়াসলি আমার টিচার ইনবক্সে তোমরা অ্যান্সার গুলো দিয়ে গিয়েছো, আমার সাথে ইন্টারাক্ট করেছো, বিকজ দিস অনলাইন ক্লাসেস ডাজন্ট হ্যাভ এনি অডিয়েন্সেস। সো আমি ক্যামেরার দিকে তাকায় কথা বলি এবং তোমাদের কথাগুলা শুনতে পাই না, লেখাগুলো দেখতে পাই। সো এটা রিটেন ফরম্যাটে আমার সামনে আসে। ইন্টারাক্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ, ক্লাসে সবসময় অ্যাটেন্টিভ থাকার জন্য অনেক ধন্যবাদ। সামনে তো আরো একটা চ্যাপ্টার আছে, সেটা শেষ হলে হয়তো ভাইয়ারা বাকি কথা বলবেন। আমার পক্ষ থেকে তোমাদের জন্য অনেক অনেক দোয়া, এবং আমার জন্য একটু দোয়া করো, এবং সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনাটা খুব ভালো মতো করে চালায় যাও, বিকজ সামনের দিকে হচ্ছে আমাদের বেশ কিছু চ্যালেঞ্জেস আছে। আনলেস অ্যান্ড আনটিল আই এম গেটিং ইনটু আ ভেরি গুড ইউনিভার্সিটি, টিল দেন আমি স্টপ করতে পারবো না। সো সেই পর্যন্ত হচ্ছে গিয়ে এই যে তোমার জার্নিটা, আই এম নট টেলিং ইউ দ্যাট এই জার্নিটাকে যতটুকু সম্ভব ফুয়েল করো, আই এম নট টেলিং ইউ দ্যাট ম্যাক্সিমাইজ করে একদিনের মধ্যেই 24 ঘন্টায় 20 ঘন্টা পড়ালেখা শুরু করে দাও, নট লাইক দ্যাট। বাট আজকে তুমি যতটুকু পড়ছো, কালকে যেন এর চাইতে আরেকটু বেশি পড়াশোনা হয়, নেক্সট দিন যেন তার চাইতে 10 মিনিট বেশি পড়াশোনা হয়, তারপরের দিন যেন আগের দিনের চাইতে আধা ঘন্টা বেশি পড়াশোনা হয়। সো ম্যাক্সিমাইজ ইওর ক্যাপাসিটি লাইক ইন আ গ্র্যাজুয়াল ওয়ে, আস্তে 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 নিজের ক্যাপাসিটিটাকে ম্যাক্সিমাইজ করো, একটু মনোযোগের রেঞ্জটা বাড়াও, কনসেন্ট্রেশনের যে ক্যাপাবিলিটি, সেই ক্যাপাবিলিটিটাকে একটু বাড়াও। সো ইভেনচুয়ালি হচ্ছে গিয়ে দিন শেষে জিনিসটা তোমার অনেকখানি কাজে লাগবে। টু বি অনেস্ট, পড়াশোনা ছাড়া আলটিমেটলি হচ্ছে আমরা দিন শেষে কোনো দিক থেকে গেইনার হব না। এটা হয়তো তোমার কাছে এখন মনে হতে পারে যে ভাই এখন তো আসলে পড়াশোনা ছাড়াও ফার্দার আরো অনেক রকমের অপশনস আছে, টাকা পয়সা কামাতে পারবো, সো আরো অনেক রকমের অপশনস আছে, সো দ্যাট আই ক্যান বি ইকোনমিক্যালি সলভেন্ট। বাট এই জিনিসটা তুমি টুডে অর টুমরো, মেবি আফটার 5 days, মেবি আফটার 50 years, একটা টাইমে লাইফে যাওয়ার পরে তুমি নিজের কাছে নিজেই যখন কোশ্চেন করবা যে কি পেলাম কি পেলাম না, তখন তুমি ইভেনচুয়ালি একটা টাইমে যে বুঝতে পারবা যে আসলে এই সময়, এই যেই টাইমটা তোমার এখন যাচ্ছে গোল্ডেন পিরিয়ড, পড়াশোনা করার টাইমটা, এই টাইমটা তুমি এদিক সেদিকে বিভিন্ন দিকে ডিস্ট্রাক্টেড না হয়ে নিজেকে পড়াশোনার মধ্যে রেখেছিলা। তুমি বইগুলা পড়েছো, এই বইগুলা তুমি জানো। সাপোজ তুমি আজকে থেকে কয়েক বছর পরে অনার্স শেষ করে, মাস্টার শেষ করে আমেরিকায় অ্যাপ্লাই করছো, অথবা বাইরের কোন একটা কান্ট্রিতে অ্যাব্রোডে অ্যাপ্লাই করছো ফর দ্য পিএইচডি। সো পিএইচডি যখন করতে গেলা, তোমার অনেক প্রফেসরকে তুমি অ্যাপ্লাই করছো, অনেক প্রফেসরের কাছে রিচ করার চেষ্টা করছো। একজন প্রফেসর শুধুমাত্র তোমার সাথে হয়তো ইন্টারাক্ট করলো যে আমি আগ্রহী তোমাকে হচ্ছে আমার সাথে কাজ করতে চাওয়াতে, সো আমি চাই যে তুমি আমার সাথে কাজ করো, রিসার্চ কোলাবোরেশন করো। সো তখন ওই প্রফেসরের ব্যাকগ্রাউন্ড খুঁজতে যে তুমি দেখলা প্রফেসর একজন অ্যাস্ট্রোফিজিসিস্ট। তো তুমি দেখো ফিজিক্সে কিন্তু তুমি অলরেডি ফার্স্ট পেপারের 10টা, সেকেন্ড পেপারের 11টা, সো 21 চ্যাপ্টারস আর ডান। বাট যেই চ্যাপ্টারটা তুমি খুব একটা মনোযোগ দিয়ে হয়তো পড়ো নাই, বাট যেই চ্যাপ্টার থেকে কোশ্চেন তোমার এখন কম আসছে, তোমার মন বারবার বলেছে এই চ্যাপ্টার পড়ার দরকার নেই, বাট স্টিল তুমি এই চ্যাপ্টারটা পড়ছো, এই চ্যাপ্টারের ভিতরে কি আছে তুমি সামওয়াট টু অ্যান এক্সটেন্ট জানো। সো ওই যে অ্যাস্ট্রোফিজিসিস্ট যিনি আছে, উনি হয়তো তোমাকে একটা ইন্টারভিউতে ডাকলো, ইন্টারভিউতে ডাকার পর বললো যে টেল মি হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য অ্যাস্ট্রোনমি। সো তখন হয়তো তুমি এই লেকচার থেকে আমার যতটুক শুনলা, নিজে যতটুক বই পড়ে নিজে জানতে পারলা, সেখান থেকে হয়তো 2টা লাইন 3টা লাইন তুমি সুন্দর করে গুছায় বলতে পারবা। এরপরে যখন তুমি ওনার সাথে কাজ করতে যাবা, যে দেখবা যে এই যে ছোটবেলায় যে জিনিসগুলো পড়ছো, এই জিনিসগুলোর আইডিয়া ওইখানে যে কিছুটা কাজে লাগছে, এবং এই আইডিয়াগুলো ইউজ করে তুমি ফার্দার আরো রিসার্চ করবা, আরো হায়ার জিনিসপাতি বের করবা, আরো হায়ার এক্সটেনশনে পড়ালেখা শেষ করে ইউ উইল বি আ ডক্টর। সো তুমি ওখান থেকে পিএইচডি কমপ্লিট করতে পারবা, নিজে দেন ফার্দার অন্যান্য স্টুডেন্টকে নিয়ে এসে আবার অ্যাস্ট্রোফিজিক্সে পিএইচডি করাতে পারবা।
ঠিক আছে? সো পড়াশোনাটা হচ্ছে গিয়ে কখনোই মানে বিফলে যাবে না। সেটা তুমি 2 লাইন পড়ো আর 10 লাইন পড়ো, একটা বই পড়ো আর 10টা বই পড়ো, যতটুকুই পড়ছো না কেন এই পড়ালেখাটা অলওয়েজ টিল দ্য লাস্ট ব্রেথ তোমার সাথে থাকবে। ঠিক আছে? সো চেষ্টা করবা হচ্ছে গিয়ে পড়াশোনাটা করার। আর তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া। ভাইয়ার জন্য দোয়া করো, সবাই অনেক ভালো থাকো, মোস্ট ইম্পর্টেন্টলি সুস্থ থাকো এবং একজন ভালো মানুষ হও। কারণ শুধুমাত্র পড়াশোনা দিয়ে আমরা দিন শেষে অনেক দূর যেতে পারবো না। একজন গুড হিউম্যান, একজন গুড সিটিজেন অফ দিস কান্ট্রি, সে যদি আনএডুকেটেড হয়, দ্যাটস বেটার দেন দোজ পারসন হু আর অ্যাকচুয়ালি এডুকেটেড বাট নট আ গুড সিটিজেন। ঠিক আছে? আমাদের ভালো মানুষের অনেক দরকার। সো ভালো মানুষ হবার চেষ্টা করো। লাইফের পারপাসটা কি সেটা একটু বোঝার চেষ্টা করো। সার্ভ ইউর সেলফ, সার্ভ ইউর ফ্যামিলি, সার্ভ ইউর কান্ট্রি, অ্যান্ড তোমার যে রেসপন্সিবিলিটিটুকু আছে, তোমার উপর মানুষের যতটুকু এক্সপেকটেশন আছে, নট নেসেসারিলি সব এক্সপেকটেশন ফিল আপ করতে হবে, বাট নিজেকে নিজে কখনো ধোকা দিবা না। এটুকু হচ্ছে গিয়ে একটা বড় ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে? তুমি নিজেকে কখনো ধোকা দিলে তাহলে হচ্ছে তুমি নিজেই নিজের কাছে একসময় অপরাধী মনে হবে তোমার নিজের কাছে। সো বেটার নট টু ডু দ্যাট। ঠিক আছে? ইন এ গুড ওয়ে ভালো একজন মানুষ হও, ভালো মতো পড়াশোনা করো, পড়াশোনার সাথে থাকো, অবশ্যই দিন শেষে ইট উইল গিভ সাম ফ্রুটস টু ইউ। ঠিক আছে? ওয়ান ডে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।